এবিপি আনন্দ আর আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকের প্রতিপক্ষ শুরু করব ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ তাদের যারা প্রতিদিন এত পরিশ্রম করে স্ট্রিট কর্নার থেকে জনসভা, প্রতিপক্ষ অনুষ্ঠানের নাম করে গালিগালাজ করে এই বিপুল পাবলিসিটি আমাদের দিচ্ছেন, এবং শুধু তাই নয়, প্রমাণ করে দিচ্ছেন যে আমাদের সাংবাদিকতার পথ সঠিক চলছে। এই সঠিক পথে চলার যে কথা বললাম, আজকে তদন্তের পথে চলতে চলতে সিবিআই গ্রেফতার করেছে রজত মজুমদারকে। প্রখ্যাত তৃণমূল নেতা, প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারকে গ্রেফতার করলো পুলিশ। অনেকে বলছেন কান টানলে মাথা আসে, তবে রজত মজুমদার কান না মাথা, সেই বিতর্কে আমরা যেতে চাই না। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে সব থেকে বড় খবর, সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন রজত মজুমদার, তৃণমূল নেতা এবং প্রাক্তন পুলিশ কর্তা। সারদা কাণ্ডে তৃতীয়বার জেরার পর অবশেষে প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা রজত মজুমদারকে গ্রেফতার করল সিবিআই। আজ পাওয়া গিয়েছিল 14ই অগস্টে। সেদিনই প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা রজত মজুমদারের ভবানীপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাকে প্রায় 3 ঘন্টা জেরা করা হয়। এরপর 23 তারিখ সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে টানা 7 ঘন্টা জেরা করা হয় রজত মজুমদারকে। মঙ্গলবারও রজতকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা, কিন্তু রজতের উত্তরে সন্তুষ্ট না হয় তাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিভিন্ন প্রভাবশালীদের সঙ্গে সুদীপ্ত সেনের পরিচয় করিয়ে দেন রজত মজুমদার। কারা সেই প্রভাবশালী, এ বিষয়ে জানতে মঙ্গলবার তৃণমূল নেতা রজত মজুমদারকে ফের জেরা করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রাক্তন পুলিশ কর্তা। এরপরই রজতকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে দাবি, চুক্তি ছাড়াই পরামর্শদাতা হিসেবে সারদার কাছ থেকে মাসে 10 লক্ষ টাকা নিতেন রজত মজুমদার। বিদেশে বঙ্গ সম্মেলন আয়োজন করতে নিয়েছিলেন 4 কোটি টাকা, যদিও খরচের কোনো হিসেব তিনি দেননি বলেই দাবি সিবিআই-এর। রজত মজুমদারকে হেফাজতে নিয়ে এইসব বিষয় জানতে চাইছে সিবিআই। প্রকাশ সিনহা ও রঞ্জিত শাহের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় আছেন, আমার একদিকে আছেন অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা, তার পাশে রয়েছেন শ্রমিক লাহিড়ী, সিপিএম নেতা, তার পাশে অধ্যাপক মইদুল ইসলাম, অন্য পাশে আছেন তথাগত রায়, বিজেপি নেতা, আছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক। আমি আলোচনা আসবো, কিন্তু সবার আগে চলে যাব প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, তোমার কাছে জানতে চাইব, সিবিআই রজত মজুমদারকে একাধিকবার ডেকে জেরা করেছে, সন্তুষ্ট হয়নি, বেশিরভাগ সময় তুমি আমাদের জানিয়েছো। আজকে গ্রেফতার করার পেছনে সুনির্দিষ্ট কারণ ঠিক কী ছিল? দেখো সুমনদা, তোমাকে বলে দিই, গ্রেফতার করার আগে 7 ঘন্টা রজত মজুমদারকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশের আধিকারিকরা। সিবিআই এর সূত্রে খবর, সিবিআই এর তদন্তকারী অফিসারদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, মূলত তিনটি কারণে তাকে গ্রেফতার করা হলো। তিনি তথ্য লোকাচ্ছেন, অর্থাৎ যে প্রশ্ন তাকে করা হচ্ছে তিনি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না। দ্বিতীয়, তারা যেটা দাবি করছেন সিবিআই সূত্রের খবর, তার বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। তৃতীয়, তার কাছ থেকে যে নথিপত্র চাওয়া হয়েছিল তিনি কিন্তু সেই নথিপত্র জমা দেননি। তুমি জানো, আগস্ট মাসের 14 তারিখে প্রথমবার সিবিআই এর তদন্তকারী অফিসাররা রজত মজুমদারের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে সিবিআই এর তদন্তকারী অফিসাররা বহু নথিপত্র বাজেয়াপ্ত করেন। সেই নথিপত্র খতিয়ে দেখার পর তারা মনে করেন তৃণমূল কংগ্রেস নেতা রজত মজুমদারকে ডেকে জিজ্ঞাসাবাদ করার দরকার। তার ঠিক 1 সপ্তাহ পরেই রজত মজুমদারকে সিবিআই এর এই অফিসে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই অফিসে ডাকা হয়। 7 ঘন্টা সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই এর তদন্তকারীরা। কিন্তু সেদিনও সিবিআই সূত্রের খবর বা সিবিআই এর আধিকারিকরা দাবি করেছিলেন রজত মজুমদার কিন্তু বহু প্রশ্নের উত্তর দেননি, বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিদের ব্যাপারে। রজত মজুমদার, সিবিআই মনে করছে রজত মজুমদার তথ্য গোপন করেছেন, অনেক ক্ষেত্রে মিথ্যাচার করেছেন, ঠিক যেমনভাবে তিনি বারবার দাবি করেছেন টেলিফোনে ইন্টারভিউ দিয়ে ক্যামেরার সামনে যে সারদা সংস্থায় তিনি শুধু সিকিউরিটির দায়িত্বে ছিলেন, অথচ এই সিকিউরিটি কনসালটেন্ট এই পদটা তার ছিল, অথচ এই যে বই, যেটা একমাত্র সারদা কর্মী, এজেন্ট এবং গুরুত্বপূর্ণ সারদার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে বিলি করা হয়, সারদার এই বইতে একেবারে স্পষ্ট করে তার নাম আছে রজত মজুমদার, প্রেসিডেন্ট সারদা গ্রুপ। অর্থাৎ রজত মজুমদার সারদা গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন। সেই তথ্যটা প্রথম দিন থেকে লুকিয়ে যাচ্ছিলেন। সেই তথ্যর জায়গায় যেটা বলছিলেন সিকিউরিটি কনসালটেন্ট, সেটা সিবিআই বিশ্বাস করেনি। তোমার কাছে আরেকটা জায়গায় আসবো, সেটা হচ্ছে এই বইয়ে খুব একেবারে পরিষ্কারভাবে বহু মানুষের নাম আছে, সেখানে পদের নিচে তার কোন বিভাগ সেটা পরিষ্কার করে বলা আছে। ঠিক যেমন সারদা রিয়েলিটি, সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সারদা
ফুড, এই ধরনের সারদা এগ্রিকালচার, এই ধরনের নানা বিভাগ। কিন্তু রজত মজুমদার সেই গুটি কয়েক মানুষের অন্যতম যারা কিন্তু গোটা সারদা গ্রুপের প্রেসিডেন্ট। এইভাবে যেমন প্রথম পাতায় রয়েছে সুদীপ্ত সেনের বক্তব্য, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সারদা গ্রুপ। সুদীপ্ত সেনের নিচে কিন্তু সারদা রিয়েলিটি, সারদা ফুড, সারদা এগ্রিকালচার, সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিখতে হয়নি। যেমন লিখতে হয়নি রজত মজুমদারের নামের নিচে একেবারে পরিষ্কারভাবে রজত মজুমদার প্রেসিডেন্ট সারদা গ্রুপ লেখা ছিল। এবং এই বই কিন্তু একেবারে সারদার উচ্চপদস্থ কর্তাদের বাড়িতে বাড়িতে দেয়া হতো। আমি পরের প্রশ্নে আসব। লাস ভেগাসে একটা বঙ্গ সম্মেলন, সেখানে নাকি 4 কোটি, কখনো শোনা যাচ্ছে 3 কোটি টাকা দিয়েছিলেন রজত মজুমদার। কি খবর? প্রথমে সিবিআইকে কি বলেছিলেন রজত বাবু? প্রকাশ, দেখো, এই প্রশ্ন করা হয়েছিল, তিনি 4 কোটি টাকা নিয়েছেন। তুমি জানো, সুদীপ্ত সেনকে হেফাজতে নেওয়ার পর সিবিআই এর কাছে তিনি অভিযোগ করেছিলেন, অর্থাৎ সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন তার কাছ থেকে রজত মজুমদার 4 কোটি টাকা নিয়েছেন বঙ্গ সম্মেলনের নামে, কিন্তু কোনোদিন তাকে হিসেব দেননি। তাকে বারবার প্রশ্ন করা হয়েছে, এই 4 কোটি টাকা কোথায় গেল, কোথায়, কি বাবদ খরচ করা হলো, কোন প্রভাবশালী ব্যক্তিদের দেওয়া হলো। অর্থাৎ সিবিআই এর তদন্তকারী অফিসাররা প্রথম থেকেই তারা আশঙ্কা করছিলেন রজত মজুমদারের বেশ কয়েকজন প্রভাবশালী প্রকাশ, তোমার এই জন্য থামাচ্ছি যে তুমি বলছো বারবার শুরু থেকে সিবিআই কে তিনি বলেছেন যে 4 কোটি টাকা ব্যয় করেছেন এই বঙ্গ সম্মেলনের জন্য এনএবিসির ফাউন্ডার মেম্বার প্রবীর রায় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। প্রবীর বাবু, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব, 4 কোটি টাকা আপনারা পেয়েছিলেন, রজত মজুমদার সারদা গ্রুপের প্রেসিডেন্ট, সারদা গ্রুপের দিক থেকে আপনাদের এনএবিসি কে 4 কোটি টাকা কি দিয়েছিলেন? সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব প্রবীর বাবু। না, আমরা 4 কোটি টাকা পাইনি। আচ্ছা, আমরা মোট 64 লক্ষ টাকা পেয়েছি। 64 লক্ষ এবং 4 কোটি, বিপুল ফারাক। প্রবীর বাবু, সিবিআই, আপনি জানেন সিবিআই কে এই তথ্য রজত মজুমদার দিয়েছেন, প্রকাশ্যেও কয়েক জায়গায় দিয়েছিলেন। সিবিআই কে যদি তথ্য দিতে হয় আপনারা পাঠাতে প্রস্তুত আছেন যে আপনারা এক্স্যাক্টলি 64 লক্ষ টাকা মাত্র পেয়েছিলেন, যেখানে উনি দাবি করছিলেন 4 কোটি টাকা পেয়েছিলেন, দিয়েছিলেন তিনি আপনাদের এনএবিসি কে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের সব তথ্যই নোট করা আছে। যদি দরকার হয় আমরা সামারাইজ করে পাঠিয়ে দেবো। এবং আরো বলছি, 64 লক্ষর ভিতরে 30 লক্ষ টাকা আমাদের উনি যে কন্টিনজেন্ট নিয়ে এসেছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল ভাড়া খরচ করতেই আমাদের 30 লক্ষ টাকা চলে গিয়েছিল। এই যে বিপুল অঙ্কের আপনার ঘাটতি, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 3 কোটি বা 4 কোটি টাকা দেবেন এবং তারপরে দেননি? যদি তাই হয়ে থাকে, আপনারা পরে চেয়েছিলেন, তখন কি বলেছিলেন? নাকি 64 লক্ষই ওয়াজ দ্য ডিল? না, 64 লক্ষ ডিল ছিল না। উনি আমাদের টাকা দিয়েছেন 64 লক্ষ, কিন্তু বিভিন্ন আর্টিস্টকে উনি নিজের পয়সা এবং প্লেন ভাড়া দিয়ে নিয়ে এসেছিলেন। তার মধ্যে যেমন ব্রাত্য বোস ছিল 12 জন, রূপঙ্কর ছিল, রূপম ইসলাম ছিল, দ্বিজেন মুখোপাধ্যায় ছিলেন, এরকম শিল্পী প্রায় 50-60 জনের দল গুরুকুল উনি নিয়ে এসেছিলেন এবং তাদের পয়সা উনি দিয়েছিলেন। উনি পেয়ে গেছেন। এই যে বকেয়া অঙ্কটা আপনি বলছিলেন যে মূল অঙ্কটা বেশি ছিল, সেইটার জন্য আপনারা কখনো চেয়েছিলেন টাকা? কি বলেছিলেন তখন তিনি? না, আমরা টাকা চাইনি। আর ফলো আপ করেনি। প্রবীর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার জন্য। তুমি শুনলে প্রকাশ, তুমি শুনলে একেবারে পরিষ্কার বললেন যে সিবিআইতে রজত বাবু যে দাবি করেছিলেন 4 কোটি টাকা নাকি দেয়া হয়েছে, ব্যাপারটা সেই রকম নয়। 64 লক্ষ দেয়া হয়েছিল, তার ভেতর 30 লক্ষ টাকা তাদেরই রক্ষণাবেক্ষণে ইত্যাদি থাকা খাওয়ায় খরচ হয়েছিল। শুনলে প্রকাশ, কি বলবে? দেখো, বারবার সিবিআই এর তদন্তকারী অফিসাররাও বারবার বলছেন যে টাকা তিনি নিয়েছেন শুধু এই 4 কোটি টাকা না, প্রতি মাসে তিনি কিন্তু 10 লক্ষ টাকায় তিনি নিতেন নিজের জন্য, যার হিসেব পাওয়া যাচ্ছে। সিবিআই এর তদন্তকারীরা বলছেন 10 লক্ষ টাকার হিসেব পাওয়া যাচ্ছে, কিন্তু এর বাইরেও প্রতি মাসে কিন্তু তিনি লাখ লাখ টাকা নিয়েছেন, সেই টাকার কোনো হিসেব নেই। অর্থাৎ কয়েক বছরে কোটি কোটি টাকা তিনি প্রত্যেক মাসে নিয়েছেন, প্রতি মাসে নিয়েছেন, তার কোনো হিসেব কিন্তু কোনোদিন সুদীপ্ত সেনকে দেননি। এখন প্রশ্ন একটাই, সেই টাকা কোথায় গেল? পাশাপাশি তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন বেশ কয়েকজন প্রভাবশালীদের কাছে নিয়ে গেছিলেন সুদীপ্ত সেনকে এই রজত মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা রজত মজুমদার। কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল, এই ব্যাপারেও কিন্তু তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তদন্ত করতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই এর আধিকারিকরা জানতে পেরেছেন, শুধু কনসালটেন্ট বা প্রেসিডেন্ট না, সুমনদা,
সিবিআই এর তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন প্রত্যেক কাজ অর্থাৎ সব ধরনের সেটিং কিন্তু তিনি করতেন, নেতা মন্ত্রীদের সেটিং করা থেকে শুরু করে যেখানেই কিন্তু সমস্যা হতো, কোনো প্রবলেম হতো, প্রথমে রজত মজুমদারকে বলা হতো। প্রকাশ, আবার তোমার কাছে যাব। একবার আমি একটা চিঠির অংশ পড়ি, খুব গুরুত্বপূর্ণ চিঠি, সংবাদ মাধ্যমে বহু আলোচিত, প্রায় 100 পাতার কুণাল ঘোষের জেলের ভেতরে রেখা সেই চিঠি। আমি একটা অংশ পড়ছি, আমার মার্জনা করবেন দর্শকরা, আমি সরাসরি রাজনৈতিক নেতাদের নাম না নিয়ে নেতা নেত্রী হিসেবে বলাটাই বোধহয় বাঞ্ছনীয়। আমি পড়ছি, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। প্রাক্তন আইপিএস রজত মজুমদার নেতা বা নেত্রীর আস্থাভাজন, দলের কাছের লোক, সারদায় চাকরি করতেন, মিডিয়া নয় অন্য শাখায়, লাস ভেগাসের সারদা স্পন্সরশিপের উদ্যোক্তা, পরে চাকরি ছাড়েন কিন্তু সেনের সঙ্গে যোগাযোগ ছিল। প্রশ্ন, প্রকাশ্যে ছাড়লেন কেন? খারাপ কিছু মনে হলে দলকে, পুলিশকে বলেননি কেন? সুদীপ্ত উধাও হওয়ার আগে নেতা দূত নেত্রীরও হিসেবে উনি সেই ব্যক্তি যে সেনকে মিলিত হন, অর্থাৎ সেনের সঙ্গে মিলিত হন বোঝাতে চেয়েছেন। ড্রাফট নিয়ে গেলেন ব্যাংকের, নানা আলোচনা হলো, সবই নেত্রীর জানা, একা নেতার সিদ্ধান্ত। সুদীপ্তকে সিবিআইকে চিঠি লিখে পালানোর চিত্রনাট্য কে বা কারা করে দিল? বুঝতেই পারছো প্রকাশ, একেবারে পরিষ্কারভাবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, তিনি তৃণমূলের কোন কোন পদে কিভাবে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা সেই পাঠে অবশ্যই আমরা আসব। তার কারণ বহু অনুরোধ আসতে শুরু করেছে যে রজত মজুমদারকে দয়া করে যেন প্রাক্তন পুলিশ কর্তা লেখা হয়, তৃণমূল নেতা না লেখা হয়। তৃণমূলের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে তিনি যুক্ত তাও এই অনুষ্ঠানেই আমরা দেখাবো। তোমাকে জানতে চাইবো, এই যে কুণাল ঘোষের চিঠির অংশ আমি পড়ে শোনালাম, কি বলবে, এটাও কি সিবিআইয়ের তদন্তের আওতার মধ্যে রয়েছে প্রকাশ? একদম একদম রয়েছে। সিবিআই সূত্রের খবর, কোন কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার পরিচয় ছিল, কোন কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। প্রাথমিকভাবে সিবিআই এর তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন সুদীপ্ত সেনকে নিয়ে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে তিনি নিয়ে গেছিলেন, একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সুদীপ্ত সেনের। কিন্তু তাকে বারবার প্রশ্ন করা হয় সুদীপ্ত সেনকে কাদের কাছে নিয়ে গেছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। সিবিআই এর সূত্রের খবর, তাকে কিন্তু সারদা গ্রুপের সেটিং মাস্টার বলা হতো, যেটা তোমাকে আগেই বলছিলাম। সব ধরনের সেটিং, নেতা মন্ত্রী থেকে শুরু করে যেখানে যা সমস্যা হতো রজত মজুমদার কিন্তু সেটিং করে দিতেন, লাখ লাখ টাকা নিতেন, কোনো হিসাব নেই, কোটি কোটি টাকা নিতেন, কোনো হিসাব নেই। সেটটা এটা কি ক্লিয়ার হবে মনে হচ্ছে? কি বলছে সিবিআই, কতটা এগোতে পারবে দ্রুততার সঙ্গে রজত মজুমদারের গ্রেফতার হওয়ার পর? একদম, সিবিআই এর তদন্তকারী অফিসাররা যেটা বলছেন, রজত মজুমদারকে জেরা করার পর বহু তথ্য, বিশেষ করে এই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যে প্রমাণ সংগ্রহের কাজ, তুমি জানো 2 মাস ধরে সিবিআই এর তদন্তকারীরা প্রমাণ সংগ্রহ করছেন, কারা লাভবান হয়েছেন, কারা ব্ল্যাকমেল করে হুমকি দিয়ে সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। সিবিআই এর তদন্তকারী অফিসাররা মনে করছেন রজত মজুমদারকে গ্রেফতার করার পর, তাকে জেরা করার পর কিন্তু এদের নাম, এদের বিরুদ্ধে প্রমাণ বেরিয়ে আসবে বলেই মনে করছেন সিবিআই এর তদন্তকারীরা। ধন্যবাদ প্রকাশ। কুণাল ঘোষ তার 39 নম্বর পাতায় যেটা লিখেছেন সেটা হচ্ছে দলের কাছের লোক, গুরুত্বপূর্ণ নেতা নেত্রীর খুবই কাছের লোক রজত মজুমদার। আসুন দেখে নি কে এই রজত মজুমদার। সারদা কাণ্ডে তৃণমূলের অস্বস্তি আরো বাড়ল। এবার সিবিআই গ্রেফতার করলো তৃণমূল নেতা রজত মজুমদারকে। সারদা কেলেঙ্কারিতে প্রথম থেকেই নাম উঠেছে প্রাক্তন আইপিএস তথা তৃণমূল নেতা রজত মজুমদারের। সারদা কর্তা সুদীপ্ত সেনের অভিযোগ, আমেরিকায় বঙ্গ সম্মেলন আয়োজনের জন্য তার কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নিয়েছিলেন রজত মজুমদার, কিন্তু সেই 4 কোটি টাকা কোথায় কিভাবে খরচ হয় তার কোনো হিসেব তাকে দেননি তৃণমূল নেতা। রজত মজুমদারের রাজনৈতিক পরিচিতই তাকে সারদা কর্তার কাছাকাছি নিয়ে গিয়েছিল বলে দাবি বিরোধীদের। সশস্ত্র পুলিশের ডিজি হিসেবে 2008 সালে অবসর নেওয়ার কয়েক মাস পরেই সারদায় পরামর্শদাতা হিসেবে যোগ দেন তিনি, পাশাপাশি তৃণমূলের কাছাকাছিও চলে আসেন।
সূত্রের খবর, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে বীরভূম জেলার পর্যবেক্ষক ছিলেন রজত মজুমদার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। পঞ্চায়েত ভোটের সময় থেকে লোকসভা ভোট পর্যন্ত কলকাতায় তৃণমূল ভবনে তাঁর অবাধ যাতায়াত ছিল। এমনকি লোকসভা নির্বাচনে রজত মজুমদার তৃণমূল প্রার্থী হতে পারেন এমন জল্পনাও শোনা গিয়েছিল। যদিও শেষমেশ প্রার্থী হননি তিনি। আইপিএস মহলের একাংশের অভিযোগ, পুলিশে থাকার সময় রজত মজুমদারের বিরুদ্ধে একাধিকবার নানাভাবে ক্ষমতার অপব্যবহার করা, অসততার পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু অপর মহলের একাংশের সঙ্গে দহরম মহরম থাকায় বারবার পার পেয়ে গিয়েছেন রজত মজুমদার। সূত্রের খবর, জেরার মুখে একাধিকবার রজত মজুমদারের নাম করেছেন সুদীপ্ত দেবযানী থেকে কুণাল ঘোষ। শেষমেশ তাকে গ্রেফতার করল সিবিআই। এবিপি আনন্দ। কলকাতার প্রাক্তন কমিশনার তুষার তালুকদার আমাদের সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তুষারবাবু, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই গ্রেফতারকে, এত দীর্ঘদিনের প্রশাসন চালানোর অভিজ্ঞতা আপনার, ঠিক কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে কোথায় অসঙ্গতির জন্য সিবিআই গ্রেফতার করলো রজত মজুমদারকে, একজন প্রাক্তন আইপিএস? না, এই গ্রেপ্তার তো খুবই প্রত্যাশিত ছিল। তার কারণ রজত মজুমদার যখন প্রকাশ্যে সারদার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করলেন, তখন একটি জনপ্রিয় সংবাদপত্রে তার একটি বিরাট বিবৃতি বেরোয়। সেই বিবৃতিতে তিনি বারবার বলেন যে আমি যখন সারদায় যোগ দিয়েছিলাম আমি জানতাম না যে এটি আসলে চিট ফান্ড। যে ব্যক্তি দীর্ঘদিন সিআইডিতে নানা গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন, আমি তার কথা বাদই দিলাম, একজন সামান্য কনস্টেবল অবধি জানে যে কোনটা চিটফান্ড কোনটা চিটফান্ড নয়। তিনি যখন তার এই যে আমি কিছুই জানতাম না, আমি চাকরিতে যোগ দিলাম, সেখানে কাজ করলাম, হঠাৎ একদিন মনে হলো যে কাজটার বোধহয় ঠিক হচ্ছে না, আমি চাকরিটা ছেড়ে দিলাম, তখনই বোঝা গিয়েছিল যে তিনি বাংলা ফিল্মে আমরা যেরকম দেখি যে একেবারে ক্লাইম্যাক্সে হঠাৎ সবার বোধোদয় হলো, সবার হৃদয় পরিবর্তন হলো। বা মিথ্যে কথা বলছেন না, তাও না, এর পেছনেও তার অন্য খেলা, অন্য কিছু ব্যাপার ছিল। যে যখন সারদার সঙ্গে খুব প্রকাশ্যে থাকার আর দরকার নেই, কারণ সারদা তখন প্র্যাকটিক্যালি তখন সারদা ভেঙে পড়েছে, সেটা হবেই, সেটা তো যারা ভেতরে আছে তারা সবচেয়ে ভালো জানতে পারে। এবং তখন তার সারদায় চাকরি থাকা না থাকাটা তখন অর্থহীন হয়ে দাঁড়ায়। তো সারদাতে জেনে বুঝে প্রাক্তন একজন আইপিএস অফিসার যখন জয়েন করেন, তখন বোঝাই যায় যে তার উদ্দেশ্য অত্যন্ত নীচ এবং অত্যন্ত স্পষ্ট। উদ্দেশ্যটা হচ্ছে এই যে সারদা এত বিপুল সংখ্যক সাধারণ লোককে প্রতারণা করে যে টাকাটা সংগ্রহ করছে, সেই টাকাটাতে নিজের থাবাটা বসানো। কারণ এদের লোভ হচ্ছে অপরিসীম, চাকরি জীবন থেকেই তার পরিচয় পাওয়া গেছে নানাভাবে। এবং যেটা আপনাদের সংবাদ সূত্রেই বলা হলো যে এর মাথার উপরে ছাতা ধরার মতন লোক আমাদের, দুঃখের বিষয় আমাদের প্রশাসনে অনেকেই ছিলেন। তো যার ফলে একে কোনো মতে নানা শাস্তি এড়িয়ে যেতে পেরেছে। কিন্তু এই লোভ এমন একটা জায়গায় পৌঁছে দেয় মানুষকে, যখন একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয়। সেটাই আজকে ঘটেছে। আমরা যারা ব্যাপারটা জানি তারা আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একে গ্রেপ্তার না করলে সিবিআই এর পক্ষে এই তদন্ত খুব বেশি খুব মানে ফলপ্রসূভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা বোধহয় সম্ভব হবে না। তা কাজেই আজকের গ্রেপ্তার আমার কাছে অত্যন্ত প্রত্যাশিত, এবং আজকের গ্রেপ্তার আমার কাছে অত্যন্ত আশাব্যঞ্জক এই অর্থে যে এইবারে সিবিআই অনেকগুলো মিসিং লিঙ্ক সেগুলোকে যোগ করে আরো অনেক, যেটা আপনাদের ভাষায় রাঘব বোয়াল যারা জড়িত, তাদেরকে প্রকাশ্যে টেনে আনতে পারবে।
এবং আমার নিজের দৃঢ় ধারণা যে রজত মজুমদার ব্যক্তিগত সুযোগ সুবিধা ছাড়াও এই কাজটাই তিনি করতেন, যে তিনি যে পলিটিক্যাল পার্টির নেতা হলেন, এবং যে অদ্ভুত পার্টি সমস্ত, যে তার ব্যাকগ্রাউন্ড দেখা হয় না, তিনি কি কাজ করতেন জানা হয় না, তার বিরাট নেতা হয়ে যায়। তো তাদের সঙ্গে একে যোগাযোগ করিয়ে দেওয়া, এবং যেটা সিবিআই এর তদন্তের মূল অভিমুখ, যে সারদার এই বিপুল অর্থ কোথায় গেল, সেই অর্থটা সরিয়ে ফেলার ব্যাপারে আমার নিজের ধারণা শ্রী মজুমদারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পষ্ট। সেই ভূমিকাটা এবারে সম্পূর্ণভাবে রিভিলড হবে, এবং তার ফলে সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত খুব ফলপ্রসূ হবে। তুষারবাবু, আপনার কাছে একটা মিসিং লিঙ্ক একটু জানতে চাইবো। একটা হচ্ছে, আপনি তো যথার্থ বলেছেন যে অনেকেই সেটা বলছেন, সিবিআই যারা ইনভেস্টিগেশন করছেন তাদেরও একাংশের ধারণা যে রজতবাবু যখন দেখলেন যে এটা ধ্বংসের মুখে সারদা সাম্রাজ্য এবং মানি ফ্লোটা কমে আসছে, হয়তো তার বিপুল অঙ্কের বেতনও দেওয়া সম্ভব হবে না কয়েক মাস পর, তিনি প্রকাশ্যে এই বিজ্ঞপ্তি ইত্যাদি দিয়ে তার বিজ্ঞাপিত পদত্যাগ করলেন। তারপরে আরেকটা অংশে নানা জায়গা থেকে, নানা সূত্র থেকে আসছে, সেটা হচ্ছে সুদীপ্ত সেনকে শেষ অবধি যারা সেফ প্যাসেজ দিয়েছিলেন সেই মহাগুরুত্বপূর্ণ এবং মহাঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে রজত মজুমদারও ছিলেন, এবং শেষ বৈঠক, প্রকাশ্যে গুরুত্বপূর্ণ শেষ বৈঠক একটা সরকারি অতিথিশালায়, সেখানেও নাকি তিনি উপস্থিত ছিলেন। মানি ফ্লো কমে যাওয়ায় পদত্যাগ করা এবং শেষ অবধি সুদীপ্ত সেনকে সুবিধে করা, ফেসিলিটি যোগান দেয়া, সেফ প্যাসেজ করে দেয়া, এই দুটো আপনি কি করে লিঙ্ক করবেন? তারপরেও কেন রজত মজুমদারের এতটা গুরুত্বপূর্ণ রোল ছিল, ভূমিকা ছিল বলে অভিযোগ, পদত্যাগ করার 1 বছর পরেও? না, তার কারণ তিনি তখন যে রাজনৈতিক দলে খুব গুরুত্বপূর্ণ পদে যোগদান করেছেন, তার মধ্যে বোধহয় তাকে এই ভূমিকাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে এই কাজগুলো দায়িত্ব তাকেই নিতে হবে, তিনি যোগ্যতম ব্যক্তি, যে অর্থাৎ এত বড় একটি ক্রিমিনালকে তাকে খুব নিরাপদে শহর থেকে বা প্রকাশ্য ভূমিকা থেকে তাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে দেওয়া হবে, এবং যা যা অন্যান্য কাজকর্ম সেই তার সঙ্গে যুক্ত সেগুলোকেও সরিয়ে দেওয়া হবে, তাকে আড়াল করে দেওয়া হবে। কারণ ততদিনে সারদা ভেঙে পড়েছে, এবং যারা প্রতারিত হয়েছেন সেই মানুষদের ক্ষোভ, দুঃখ, সেইগুলো কিন্তু ভীষণভাবে প্রকট হচ্ছে। তা তখনই দরকার ছিল যে সুদীপ্ত সেন যদি এই মুহূর্তে কিছু মুখ খুলে বসেন বা সত্যি কথাটা প্রকাশ করে দেন যে কাকে কত টাকা কিভাবে তিনি দিয়েছেন, স্বেচ্ছায় বা বাধ্য হয়ে, তো কাজেই তাকে আগে সরিয়ে দিয়ে তার উপরে যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা পুরোপুরি বজায় রাখা, সেই ভূমিকাটাই তিনি পালন করেছেন। তুষারবাবু, এই পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি দলের ভূমিকা, ছাতা ধরার একটা চমৎকার উপমা দিলেন, তো সেই ছাতা ধরার ক্ষেত্রে রজত মজুমদার কি কোনোভাবে একটা সেতুবন্ধনের বিষয় করেছিলেন? যে রাজনৈতিক দল, তিনি রাজনৈতিক দলের, রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, বীরভূমের মতো জেলার দায়িত্বপ্রাপ্ত, একসঙ্গে প্রেস কনফারেন্স করছেন অনুব্রতর পাশে বসে, অনুব্রত শতাব্দী রায়ের পাশে বসে, তিনি কলকাতায় একাধিক তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন তিনি করেছেন, তার দলে রাজনৈতিক গুরুত্ব নিয়ে কোনো সংশয় নেই, পাশাপাশি তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার। এই ধরনের মানুষ হয়ে তিনি রাজনীতির জগৎ, তার দল এবং সুদীপ্ত সেনের সেতুবন্ধন করেছেন বলে আপনি মনে করছেন? ওই ছাতা ধরা একেবারেই স্পষ্ট, তাছাড়া তো আর অন্য কিছু হতে পারে না। এদের মধ্যে এমন কিছু রাজনৈতিক গুণাবলী জন্মে যায় না অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে, যে তাকে একেবারে একটি পার্টি তাকে একটা গুরুত্বপূর্ণ নেতার পদে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নেবে, তাকে নেতৃত্ব দেবে, এটা তো হতে পারে না। তাহলে ধরেই নিতে হবে যে যে কাজগুলো, অর্থাৎ যে ক্রিমিনাল কনস্পিরেসি বা ক্রিমিনাল অ্যাক্টগুলো, যেগুলো ইনি সহজেই করতে পারবেন,
ঠিক সেই কাজগুলোই তাকে দিয়ে করানো হবে এবং সেই কাজগুলো করানো সেই রাজনৈতিক দলের পক্ষেও খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। তুষারবাবু, আপনাকে শেষ প্রশ্ন। দক্ষিণ খোলাখুলি কলকাতার বলতে গেলে হ্যাঁ সরি এই টাকার একটা বড় অংশ যদি সেই রাজনৈতিক দলকে পেতে হয় এবং এমন ভাবে পেতে হয় যে যদি এরা পাইয়ে দিতে পারে এবং এমন ভাবে পাইয়ে দিতে পারে যে যেটা চট করে ধরা যাবে না, সেই কাজের জন্য এরাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত লোক। তুষারবাবু, দক্ষিণ কলকাতার একটা অভিজাত ক্লাবে আপনিও সদস্য এবং তিনি দলের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ, গুরুত্বপূর্ণ ভূমিকা এরা সহজেই দখল করে নিতে পারে। আমি জানতে চাইছিলাম, দক্ষিণ কলকাতায় অত্যন্ত অভিজাত নামী একটি ক্লাবের আপনি সদস্য, তিনি সেই ক্লাবের প্রেসিডেন্ট। আপনারা সদস্য হিসেবে বা পদাধিকারী হিসেবে কি যে প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে, সিবিআই যাকে গ্রেফতার করেছে সারদা স্ক্যামে, তার পদত্যাগ দাবি করছেন ক্লাবের সদস্য হিসেবে? এই প্রশ্নটাতে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, কারণ আমি এই ক্লাবের নিজেই প্রেসিডেন্ট ছিলাম। এই ক্লাবটি সত্যিকারের একটি ভালো ক্লাব, অত্যন্ত সুনাম এবং এশিয়াতে প্রথম টেনিস ক্লাব যেখান থেকে এত বড় বড় এত ভালো ভালো টেনিস খেলোয়াড় বেরিয়েছেন। সেই ক্লাবের প্রেসিডেন্ট অর্থাৎ সর্বোচ্চ পদাধিকারী তিনি আজকে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন। এর চেয়ে তো লজ্জার বিষয় কিছু হতে পারে না। তাকে যখন দফায় দফায় জেরা করা হলো এবং যখন তার বাড়িতে সার্চ করল সিবিআই, তখন আমি এখনো এই ক্লাবেরই সদস্য। আমি এই ক্লাবের একজন সাধারণ সদস্য হিসেবে একটি চিঠি লিখে তাকে পাঠাই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং যদি কোনোদিন যে দেখা যায় যে আপনি সারদার এই যে কাণ্ড বা কেলেঙ্কারি তার সঙ্গে আপনি যুক্ত ছিলেন না, আপনি যদি নির্দোষ বলে প্রমাণিত হয়, তখন আপনি আবার নির্বাচনে অংশগ্রহণ করে যদি আপনাকে সদস্যরা নির্বাচিত করে ফিরে আসবেন। কিন্তু দুঃখের বিষয় তার কোনোটাই তিনি করেননি এবং এই ক্লাবের নির্বাচন আর কয়েকদিন পরেই, এবং আমি যা শুনতে পেয়েছি যে তিনি আবার সেই নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক। তা আমার নিজের ধারণা যে সদস্যরা অন্তত এইবারে জেগে উঠবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব লজ্জা হয় যে এরকম একটি ক্লাবও কি সহজেই এরকম একটি লোক প্রায় দখল করে নিতে পারে। তুষারবাবু, আপনি বলছেন যে ক্লাবের সদস্য হয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, খুবই স্বাভাবিক, কিন্তু প্রাক্তন আইপিএস হিসেবে কি বলবেন? রাজ্যের পুলিশ বাহিনীর মোরাল কি কোথাও ধাক্কা খাবে না? এই রকম একজন শৃঙ্খলিত বাহিনীর একজন ডিজি, একজন সিনিয়র আইপিএস, তাকে সিবিআইর হাতে গ্রেফতার হতে হলো, ধাক্কা খাবে না পুলিশ বাহিনীর মোরাল? এটা খুব দুঃখের বিষয় যে কিছু অসৎ মানুষ তারা এই সার্ভিসের মধ্যে ঢুকে পড়েন। শুধু আমাদের পুলিশ সার্ভিস বলে নয়, যে কোনো সার্ভিসের মধ্যে তারা ঢুকে পড়েন। এবং আমার এর ক্ষেত্রে অন্তত আমার মনে হয়েছে, একে আমি তো যখন চাকরিতে ঢুকেছেন তখন থেকে চিনি, এর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ইনি একেবারে পাকাপোক্ত ধ্যান ধারণা নিয়েই এসেছিলেন যে এই চাকরিতে ঢুকে যে কি কি ক্রিমিনালিটি, উর্দির আড়ালে কি কি ক্রিমিনালিটি বা অপরাধমূলক কাজকর্ম করা যাবে এবং সেটা বেশ কিছু ওপর ওলাকে মোটামুটি খুশি রেখে বা বসে রেখে সেটা নির্বিবাদে বছরের পর বছর করে যাওয়া যাবে, সেসব খুব বোধহয় প্ল্যান করেই এরা আসেন। এটা আমার ধারণা, আমি বলতে পারবো না। কিন্তু সেই কারণেও তো খুবই লজ্জিত হওয়ার কথা আমাদের সবারই, যারা আমরা এই চাকরিতে একদিন ছিলাম এবং এই চাকরি করেছিলাম। আমাদের যাদের জন্য আমাদের এই চাকরি করা,
সেই জনসাধারণের প্রত্যাশার ঠিক বিপরীতে যারা হেঁটেছেন, তারা একটা সময় বোধহয় যে কে কি বলছে, কার কি ধারণা হচ্ছে, তারা যে সমস্ত দুর্নীতিতে লিপ্ত, সেটা ভালো না মন্দ, এই বোধটাও বোধহয় সম্ভবত তারা হারিয়ে ফেলেন। যেমন একজন ক্রিমিনালের সম্ভবত এই বোধটা আর থাকে না। সে একটা চুরি করতে করতে বা একটা অন্যান্য ক্রাইম করতে করতে এমন একটা পর্যায়ে যায় যখন ভালো মন্দ, সৎ অসৎ, এটা আর কিছু তার বিচার্য বিষয় থাকে না। তখন তার মনে হয় যে টাকা, আরো টাকা, এবং টাকা জোরেই প্রভাব, প্রতিপত্তি, এইগুলোকে অর্জন করা। তুষারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আমি আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে তুষারবাবুর একটা কথা ধার করে বলি যে রিটায়ারমেন্টের পর হঠাৎ কি গুণাবলী তার গজিয়ে ওঠে সেটা বোঝা যায় না। এমন কি গুণাবলী থাকতে পারেন একজন মানুষের যে একেবারে সদ্য অবসর গ্রহণের পর তার বেতনের পরিমাণ এই 10 গুণের মতো বেড়ে যায়? কোন ম্যাজিকে, কোন জাদুতে, কোন অঙ্কে? দেখুন। রজত মজুমদার তৃণমূল নেতা তথা প্রাক্তন পুলিশ কর্তা। সারদা কেলেঙ্কারির তদন্তে তাঁর দিকেও নজর ছিল সিবিআই এর। সারদা থেকে কতটা লাভবান রজত মজুমদার? কত টাকা নিতেন সারদা থেকে? সারদা থেকে নেওয়া মোটা টাকা তাঁর হাত হয়ে পৌঁছতো প্রভাবশালীদের কাছে? উত্তরের খোঁজে বাড়িতে তল্লাশি, দফায় দফায় জেরা। সিবিআই সূত্রে খবর, অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি রজত মজুমদার। শেষ পর্যন্ত গ্রেফতার এই তৃণমূল নেতা। 2008 সালের ফেব্রুয়ারি মাসে আর্মড পুলিশের ডিজি হিসেবে অবসর নেন রজত মজুমদার। তখন তার মূল বেতন ছিল 80,000 টাকা। সঙ্গে মূল বেতনের 12% ডিএ অর্থাৎ প্রায় 10,000 টাকা। মূল বেতনের 30% বাড়ি ভাড়া অর্থাৎ 24,000 টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। সব মিলিয়ে মাসে 1,15,000 থেকে 1,20,000 টাকা মাইনে পেতেন রজত মজুমদার। অবসর নেওয়ার পর সারদায় পরামর্শদাতা হিসেবে যোগ দেন রজত মজুমদার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছেন প্রতি মাসে সুদীপ্ত সেনের কাছ থেকে 10 লক্ষ টাকা নিতেন রজত মজুমদার, যার মধ্যে 7 লক্ষ টাকা নিতেন বেতন হিসেবে, বাকি 3 লক্ষ টাকা নিতেন আনুষঙ্গিক খরচ হিসেবে। অর্থাৎ অবসর নেওয়ার সময় মাসে যা মাইনে পেতেন রজত মজুমদার, সারদায় যোগ দেন তার 9 গুণ মাইনেতে। সিবিআই আরও জানতে পেরেছে কোন রকম চুক্তি ছাড়াই এই টাকা নিতেন তিনি। যদিও তৃণমূল নেতা রজত মজুমদারের দাবি তিনি এই টাকা নিতেন সংস্থার পরামর্শদাতা হিসেবে, কিন্তু সিবিআই এর দাবি এই দাবির সপক্ষে কোনো নথি পেশ করতে পারেননি রজত। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, আমরা দেখালাম যে কি বিপুল অঙ্কের বেতন কোন ম্যাজিকে একজন আইপিএস রিটায়ারমেন্টের পর মুহূর্তেই পেতে পারেন। কি হিসেবটা কি, মানে কি সারদা কি পেত রজত মজুমদারের কাছ থেকে? আমি কিন্তু খুব মানে ভদ্রলোক সম্বন্ধে বেশ মানে বেশ রেসপেক্ট বেড়ে গেল। মমতা ব্যানার্জি কি সব রত্ন ফত্ন দিচ্ছে না, ভারত কি বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ, বঙ্গশ্রী, আমি একে বঙ্গরত্ন দেওয়া উচিত। আমি ছোটবেলায় দিদিমা পড়তেন যে কৃষ্ণ নাম ভজে সে বড় চতুর, আমি দেখলাম মমতা নাম ভজে সে বড় চতুর। এ মমতা নাম ভজেছে চতুর বলে। আসল এই মানে আমি বলছি যে এই যে এই ধরুন একে কেন, সে তো শুনলাম এর ক্যারেক্টার মানে পাস্ট, এই যারা এসআইটিটা করেছে একে অ্যারেস্ট করেছে কেন? ফর সাপ্রেশন অফ মেটেরিয়াল ফ্যাক্ট। এবং ওর বাড়িতে পাওয়া গেছে মাল, এই যে কাগজপত্র, ওকে জিজ্ঞেস করেছে, ও তখন মিথ্যা কথা বলছে। এবং সিবিআই এর সন্দেহ হয়েছে এই লোকটা সাপ্রেশন করতে পারে, সরিয়ে দিতে পারে, মানে উইটনেস সরাতে পারে, তাই জন্য তাকে অ্যারেস্ট করেছে। কজিং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। হ্যাঁ, এভিডেন্স এই জন্যই করে সিবিআই। কিন্তু এমন কোন লোককে দেখবেন না সামনে ফালতু করেছে। নিতু সরকারকেও তাই করেছে, অ্যারেস্ট করেছে ওই কারণে, প্রমাণ লোপাট করতে পারে, প্রমাণ লোপাট করার জন্য। যাদের জেরা করছেন অনেকেই আছেন, রোজ জেরা করে ছেড়ে দিচ্ছেন, আবার পরের দিন ডাকছেন। এই সুব্রত, 1 মিনিট, এসআইটির লোকগুলো কেন অ্যারেস্ট হবে না? 1 বছর ধরে যারা আটকে রাখলো, এসআইটি যারা করেছে 1 বছর তো আটকে দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে যত রকম যে কুণালকে বিভিন্ন কেসে ফাঁসিয়েছে, তা এই মানে মানি লন্ডারিং ক্ষেত্রে কোথায় টাকাটা গেছে সেই নিয়ে ফাঁসায়নি। কে 10,000 টাকার একখানা কেটেছিল, ওই কি বলে না, চেক না, ওই যেটা আর কি, ওই 10,000 দিলে 20,000 পাবো, ইনভেস্টমেন্ট পলিসি করেছিল।
একটা লোক বীরভূমে এসে বললো কুণালের জন্য কুণাল আমাকে মিথ্যা কথা বলে করেছে, আবার একই দিনে দেখা যাচ্ছে ওই একই লোক দক্ষিণ 24 পরগনা আরেকজন বলছে যে আমায় কুণালের মানে ভুল বুঝি আমায় টাকাটা নিয়েছে 10,000 5,000, এই করে 10.5 মাস একজনকে আটকে রেখেছে। কুণাল ইজ নট আ গুড বয়, আমি জানি। সেও মমতা ব্যানার্জির সঙ্গে যখন ছিল বিরোধী পক্ষকে গালাগাল করে হুসতো, কিন্তু তোমার নামে লিখেছিল, আমার নাম মনে নেই কাগজে, আমি বলছি, আমি সে সেন্সে বলছি না, যাই হোক, কিন্তু দ্য পয়েন্ট রিমেন্স যে ওকে কিন্তু ভিক্টিমাইজ করেছে যে দেখো ভাই আমার সঙ্গে না থাকলে, যেটা মমতা ব্যানার্জি করছিল যে আমার সঙ্গে না থাকলে তোমায় দেখে নেব। এবং যারা গ্রামগঞ্জে বিরোধী পলিটিক্স করে, এখন বিজেপি বুঝছে, এতদিন সিপিএমও বুঝেছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এই যে সাপ্রেশন দুভাবে করছে, একটা হলো টাকা দিয়ে আর একটা হলো পুলিশ দিয়ে। এই টাকাটা আসছে কোথা থেকে? এক একজন হাওড়া থেকে আরম্ভ করে হলদিবাড়ি থেকে আরম্ভ করে যেখানে আমি খবর নিচ্ছি 8-10 লাখ তথাগত তারও ভালো বলে। একটা ছোট্ট তথ্য দিই, সিবিআই সূত্রে পাওয়া, আজকে দেখাবো বিস্তারিত দর্শকদের। সিবিআই বলছে যে এই 2500 কোটি টাকা যে ফিগারটা শোনা যাচ্ছে এর আশেপাশে কোনো ফিগার নয়, অন্তত 10,000 কোটি টাকা। আমি ওই সেন্সে বলছি না, আমি বলছি যে পলিটিক্যাল লিঙ্কেজ, অর্থাৎ পশ্চিমবঙ্গের ইতিহাসে এর থেকে বড় স্ক্যাম কোনোদিন হয়নি। এবার ধরো তুমি 5 লাখ 10 লাখ 25 লাখ করে পার কাউন্সিলরদের দিচ্ছ, এই টাকাটা আসছে কোথা থেকে? কেউ না কেউ তো দিচ্ছে। এবং আমি বলছি মুকবুল আর কি, এখন মানে আমি ওই মুকবুল রায় আর কি, মুকবুল হয়ে গেছে আসিফ। আমি তোমায় বলি আসিফ তো ডানহাত ছিল, প্রত্যেকটা চ্যানেলে দেখেছি আসিফ ডানহাত। আসিফের বিরুদ্ধে অভিযোগ হলো যে 20 কোটি টাকা নাকি কে একজন ক্যাশে দিয়েছে নাকি মেরে দিয়েছে। এখন লোকে বলছে বদমানুষের মুকবুলের টাকা ছিল, মুকবুল মানে নাহলে পে দাহেলে করে দিয়েছে, এইটা হলো অভিযোগ। একদম হাসিন না তথাগততা ঘটনা। এবং বলেছে একজন লোক অভিযোগ করেছে, সুব্রত জানে ইয়েটা দেখেছিস ডায়েরিটা, যে আমি 20 লক্ষ টাকা আসিফকে দিয়েছিলাম, 20 কোটি টাকা। এখন কি করব, লক্ষ এখন ফালতু হয়ে গেছে, 20 কোটি টাকা দিয়েছি, তো আমার কোনো রেকর্ড নেই, ক্যাশে দিয়েছি। কোথায় জমি দেখিয়েছে, কোথায়? ইকো পার্কের উল্টো দিকে, রাজারহাটের ইকো পার্কের উল্টো দিকে জমি দেখেছে, এই জমিগুলো তোমার দেবো। এবং একই সঙ্গে সেই লোকটি লিখছেন যে এই আসিফ বলেছেন যে তার সঙ্গে বড় বড় পলিটিক্যাল লিডারদের, ক্ষমতায় যারা আছে তাদের পরিচিত। তার মানে কারা? তৃণমূল পার্টির লোকেরা যারা গভর্নমেন্টে আছে। এবং প্রথম প্রশ্ন যেটা বিচারপতি করেছেন, ভাই 20 কোটি টাকা দিলে কি করে, ক্যাশে কি করে দিলে? মানে যখন মিথ্যা কথা লেখে, এবং কারা করছে এটা? এই সল্টলেকের ওই কমিশনার। এবং প্রত্যেকটা দেখবে যত রকম রেড হচ্ছে এই সল্টলেক। একটা খুব উল্লেখযোগ্য কিছু মনে করো না, উত্তরপ্রদেশে থাকেন ভদ্রলোক, তিনি কমপ্লেন করলেন বোধহয় নিউটাউন থানার। হ্যাঁ, কি বিষয় তুমিও জানো না, আমরাও জানি না, কিছুই জানি না। না আমি দেখেছি, সেখানে জাস্টিস আলুওয়ালিয়া বললেন, আমি ছিলাম সেখানে, আমার অন্য মামলা ছিল, বললো শো মি এনি ডকুমেন্ট that he has taken some money. সবচেয়ে বড় জিনিস ভুলে গেছে, চুরি করতে করতে ভুলে যায় তো পলিটিক্যাল লিডাররা, যে 20 কোটি টাকা আমি ক্যাশে দিয়েছি, কালকে তো ধরে ভাই 6.5 কোটি টাকা তো তোমার ইনকাম ট্যাক্স, 30% ইনকাম ট্যাক্স, তারপর পেনাল্টি নিয়ে 10 কোটি, সেটা পাবে কোথায়? এখন এই ধরনের, তিনি তৃণমূলের ওখানকার বরিষ্ঠ লিডার, যিনি কমপ্লেন করেছেন উত্তরপ্রদেশের। এবং এবারেও বলছে যে আসিফ হলো তৃণমূলের উত্তরপ্রদেশের পর্যবেক্ষক, এবং টোটালটা কিন্তু একটা পার্টি নিয়ে। এবং তুমি দেখবে এই যে চ্যানেল যেগুলো ট্রান্সফার হয়েছে, চ্যানেল 2-3খানা চ্যানেল আছে, প্লাস আরেকটা চিটফান্ডেরও একটা বড় চ্যানেল আছে। এখন আজকে একটু অন্য সুর গাইছে, যাই হোক ধরা পড়বে, তার মালিক ধরা পড়তে পারে, এটা অন্য সুর গাইছে। আমি দেখলাম সবাই এখন ফলো করছে, গালাগাল করে এখন এবিপিকে ফলো করছে। দেখো তোমরা সাবধানে থেকো, চোট টোট পিছনে থাকলে ডেঞ্জারাস, পিছনটা দেখো একবার। হ্যাঁ, তো আজকে এই চ্যানেলগুলো, যেটা কুণাল বলেছে যে ভাই সবচেয়ে লাভবান কে হয়েছে, চ্যানেলগুলো যে কিনেছে কার হয়ে করছে? একজনের, মমতা ব্যানার্জির হয়ে। যারা আজকে মানে এই যে রজত মজুমদার, আপনি বলছেন ডিরেক্ট বেনিফিশিয়ারি। এবার দেখো, আমি তোমায় কয়েকটা নাম বলছি: মিঠুন চক্রবর্তী, অর্পিতা ঘোষ, শতাব্দী রায়, তারপরে কি বলে ওই ইমরান হাসান, কুণাল ঘোষ, তারপরে কেডি সিং। এরা কারা? এদের পরিচয় কি? তৃণমূলের
এমপি। কেডি সিং নিজেও একজন চিট ফান্ডের মালিক, তার ব্যবসাটা সেবি বলেছে বেআইনি, এবং প্রত্যেকটা এমপি ওই মিঠুন চক্রবর্তী 19 লক্ষ টাকা করে নিতেন, তাই তো শুনলাম। কেন সৃঞ্জয়ের নামও আছে? ও সরি, সৃঞ্জয়, একটা মিস করে গেছে, থ্যাংক ইউ। শ্যামাপদ, শ্যামাপ্রসাদ যে বাবার নামই চেঞ্জ করে দিল, বাপ থাক, মমতা প্রথম শ্যামাপদ বলেছে সেইটাই, প্রসাদ থাক, সে লোকটা মিনিস্ট্রি। আমরা সেই জন্য কৃতজ্ঞ যে শ্যামাপ্রসাদের নামটা অপবিত্র হয়নি। অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের এই লোকগুলো, আসিফ খান, হ্যাঁ, তারপর আমি বলছি, আমি এই তালিকাটা যেহেতু বললেন, ঠিক এইটা সূত্র ধরে আমার তথাগতদের কাছে একটা প্রশ্ন থাকবে যে বহু নাম লক্ষ্য করে দেখুন যে আগে কিন্তু তারা সারদার কর্মী হচ্ছেন, তারপরে তৃণমূলে পদ পাচ্ছেন, কখনো সেটা রাজ্যসভা, কখনো সেটা হচ্ছে আপনার লোকসভা, এবং আপনি দেখবেন এটা খুব বিস্ময়কর, এই বই ছাপা অনেক দিন আগে, এটা হচ্ছে যেটা বললাম যে সারদার একেবারে নিজস্ব বই, সেখানে কি মেম্বার্স অফ আওয়ার ম্যানেজমেন্ট টিম এই ভাষায় যাদের ছবি আছে তাদের প্রত্যেকে, তখনও নয়, বইটা যখন ছাপা হচ্ছে তখনও নয়, তারপরে তৃণমূলে গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গেলেন। এটা আপনার কেন মনে হয়? সারদার সাথে তৃণমূলের সম্পর্কটা কি হতে পারে? সারদা তো কোনো রাজনৈতিক দল নয়, অতএব সম্পর্কটা একমাত্র অর্থনৈতিক হতে পারে। এবং সারদা কি করেছে? সারদা গ্রামের সাধারণ মানুষকে, কলকাতার লোককে নয়, কারণ কলকাতার লোক চালাক এবং ওয়াকিবহাল, অতএব গ্রামের সাধারণ মানুষকে, আমার বাড়ির কাজের মাসিকে, কোনো সাধারণ চাষিকে, কোনো ড্রাইভারকে, কোনো ক্ষেত মজুরকে, তাদের উল্টো বুঝিয়ে তাদের সারদার কর্তার সাথে তৃণমূলের মন্ত্রীদের একসাথে ছবি এবং তাদের স্টেজের উপরে নেচে নেচে বেড়ানো, একসাথে পরস্পরকে মালা দেয়া ইত্যাদি, এইসব ছবি দেখিয়ে বুঝিয়েছে যে এই যে ব্যক্তিটি, মানে এই যে সুদীপ্ত সেন, তিনি কত কাছে, এবং এই টাকাটা রাখা, আমার কাজের মাসি বলেছে যে তাকে বলেছিল যে তোমার টাকাটা তো সরকারের ঘরেই থাকছে, এই দেখছো না সরকারের কত কাছে, তো সরকারের ঘরেই থাকছে, তাহলে তোমার তো ভয় কিসের, টাকাটা পুঁতে রেখেছো কেন, দিয়ে দাও, জমা করো, দাও টাকা। এইভাবে এজেন্টরা করেছে, এবং এজেন্টদেরও দোষ নেই, কারণ পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, পশ্চিমবঙ্গে 1 কোটির ওপর বেকার, অতএব তারা করবে কি? তারা এই সারদার এজেন্ট হয়েছে এবং সাধারণ মানুষের সর্বনাশ করে। এবং তার সংখ্যাটা আমি একটু তথ্য সাপ্লিমেন্ট দিই যে সিবিআই এখনো পর্যন্ত যে কাগজপত্র পেয়েছে, বৈধ কাগজপত্র, 1 বছর তদন্তের 1 বছর পরে শুরু করেও মিডল্যান্ড পার্কে যা পাওয়া গেছে, সিবিআই সূত্রে খবর তার সংখ্যাই হচ্ছে 2,86 কোটি, সরি আমার জন্য করবেন, 2,86,000 শুধু কাগজপত্র এজেন্টদের যেটা পাওয়া গেছে, সিবিআই যেটা পেয়েছে, তার মানে কি বিপুল সংখ্যক এজেন্ট। একটা চ্যানেলের পিছনে সারদা লেখা, পাশে প্রতিদিন, আমি নাম বলি, আমি বলছি শোনো, এগুলো নাম লুকিয়ে হিপোক্রেসি, দায়িত্ব আপনাদের না, দায়িত্ব আপনাদের, আমি বলছি পিছনে সারদা লেখা। 1 লাখে কি একটা প্রশ্নে 1 লাখ, সেখানে তো মুখ্যমন্ত্রী পার্টিসিপেট করেছেন। এবার আমি যদি দেখি সারদার পিছনে নাম আছে, অবভিয়াসলি আমার কনফিডেন্স আসবে। বলুন সরি। তো এইভাবে যে অর্থনৈতিক সম্পর্কটা তৈরি হয়েছে, সে মানে এই তথ্যগুলো এখন আস্তে আস্তে উঠে আসছে, কজন লোক প্রতারিত হয়েছে, কজন এজেন্ট ছিল, এই সমস্ত তথ্যগুলো উঠে আসছে। এবং এই তথ্যগুলোর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক সম্পর্কটা অত্যন্ত দৃঢ় ছিল, এবং সেই জন্যই একজন আগে সারদা কর্তা হয়েছেন, তারপরে তিনি তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এবং আমরা জানি যে কোরআন শরীফে যেরকম লেখা আছে আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, ঠিক তেমনি করে তৃণমূলে মমতার ইচ্ছে ছাড়া একটা পাতা ওড়ে না, একটা বইয়ের পাতা উল্টানো যায় না। তাহলে এই সমস্ত যে ঘটনা হয়েছে সেগুলো কি মমতার অনিচ্ছা সত্ত্বেও বা মমতাকে না জানিয়ে হয়েছে? আমি বিশ্বাস করি না। সমস্ত মমতা জানতেন। ওই ইদানিংকার মধ্যে যে তথ্যগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যে একটা আশ্রয় করে বলছি, এই যে ডেলোতে, কালিম্পংয়ের ডেলোতে যে এই ওদের যে ইয়েটা হয়েছিল, সমাবেশটা হয়েছিল, যে মিটিংটা হয়েছিল,
সেটা তো আগে মমতা স্বীকার করেননি। মমতা তো আগে বলেছিলেন যে আমরা জানি না, আমি এই ঘটনাটা হবার আগে আমি জানতামই না যে সারদা বলে একটা আছে, পার্টি আছে, তারা কি আছে। তাহলে তারা এই সারদার যে এই সম্পর্কটা সম্বন্ধে তো তাকে জবাবদিহি করতে হবে, তৃণমূল নেত্রী হিসেবে তাকে জবাবদিহি করতে হবে। আমার আর দুটো প্রশ্ন আছে, সেটা হলো যে তুষারবাবু যে কথাটা বলছিলেন যে ওই আইপিএস থেকে এসে উনি হঠাৎ রাতারাতি কি করে এরকম রাজনৈতিকভাবে এত প্রজ্ঞাবান হয়ে গেলেন যে এইরকম একটা বিশাল পদ পেয়ে গেলেন। এবং শুধু এখানে না, দায়িত্বগুলো ভাবুন, বীরভূম জেলার দায়িত্ব, বীরভূম জেলার এবং উনি তৃণমূলের তৃণমূল না, উনি সারদার কি যেন লেখা আছে এখানে, প্রেসিডেন্ট, সারদার প্রেসিডেন্ট, ম্যানিফেস্টোর জায়গায় প্রেসিডেন্ট সারদা গ্রুপ, প্রেসিডেন্ট সারদা গ্রুপ। এখন আমিও কেন্দ্রীয় সরকারে অনেকদিন চাকরি করেছি। কেন্দ্রীয় সরকারের ক্লাস 1 সার্ভিসে একটা নিয়ম আছে যে অবসর গ্রহণ করার পরে একটা কুলিং অফ পিরিয়ড আছে 2 বছর। সেই কুলিং অফ পিরিয়ডে কারোর সম্মতি, সরকারের সম্মতি না নিয়ে কাজ করা যায় না। তো রজত মজুমদার কি করে রিটায়ার করার পরে এই কাজটায় ঢুকলেন সেটা সম্বন্ধে আমার কৌতূহল আছে। আর ওই টাকার অঙ্কটা নিয়ে যেটা কথা হলো একটুখানি আগে, প্রবীর রায়ের সাথে যে কথা হলো ওই এনএবিসি, সেই টাকার অঙ্কটা সম্বন্ধে আমি বলছি যে 64 লক্ষ টাকা প্রবীর রায় পেয়েছেন বলছেন। আচ্ছা, 64 লক্ষ টাকার মধ্যে 30 লক্ষ টাকা ওর এদের খরচ হয়েছে, 34 লক্ষ টাকা ওরা এফেক্টিভলি পেয়েছে। আর এছাড়া উনি 50 জন কলাকুশলীকে কলকাতা থেকে ওখানে নিয়ে গেছেন। 50 জন কলাকুশলীকে নিয়ে গেলে একটা পাওয়া যায়, একটা ব্লক বুকিং পাওয়া যায়, অনেক সুবিধে পাওয়া যায়। খুব বেশি হলে তাতে পার হেড 1.5 লাখ টাকার বেশি লাগতে পারে না। তাহলে 50 জনের জন্য 75 লাখ টাকা লেগেছে। তাহলে 75 লাখ টাকা, 30 লাখ টাকা, তার মানে 75 লাখ টাকা আর 1 কোটি টাকা, 1 কোটি 75 লাখ টাকা। বাকি টাকাটা 4 কোটি টাকার বাকি টাকাটা গেল কোথায়? এটা তো রজত মজুমদারকে জবাবদিহি করতে হবে এবং সম্ভবত তিনি জবাবদিহি করতে পারেননি, অনেক জেরার পরে জবাবদিহি করতে পারেননি, সেই জন্যই আজকে উনি গ্রেফতার হলেন। হজম শক্তিটা ভয়ানক। আমি দ্রুত একবার দেখে নেব কুণাল ঘোষের যে চিঠির কথা আপনাদের বলেছিলাম, যে চিঠি দেখিয়েছিলাম, তার 29 এবং 30 নম্বর পাতায় সুদীপ্ত সেনের সঙ্গে বিচারের অপেক্ষায় এজলাসে বসে কুণাল ঘোষের একটা দীর্ঘ কথোপকথন হয়। আসুন সেই কথোপকথনের একটা অংশ আপনাদের সামনে রাখি, যেখানে সারদা কেলেঙ্কারির নানা দিকে আলো ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু আবার বলে নিই, এটা হচ্ছে কুণাল ঘোষের ভার্সন, তার চিঠির বক্তব্য দেখুন। ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে মমতা মুকুলের গোপন বৈঠকের দাবির পর এবার সারদাকাণ্ডে নতুন বোমা ফাটালেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। জেলে বসে লেখা 91 পাতার বিবৃতিতে কুণাল ঘোষ সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর সাম্প্রতিক একটি কথোপকথনের উল্লেখ করেছেন, যার ছত্রছত্রে উঠে এসেছে সারদাকাণ্ড সম্পর্কিত বিস্ফোরক তথ্য। ব্যক্তিগত শীর্ষক ওই বিবৃতিতে কুণাল ঘোষের দাবি, কথোপকথনের সময় তিনি সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে প্রশ্ন করেন, সিবিআইকে চিঠিতে ওইভাবে আমার নাম কার কথায়? উত্তরে সুদীপ্ত সেন একটু চুপ করে থেকে বলেন, এটা আমার চিঠি নয়। তখন আমি ফের প্রশ্ন করি, সেটা বলতে এত মাস লাগলো? সুদীপ্ত সেন কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন। কুণাল ঘোষের দাবি, তিনি সুদীপ্তকে প্রশ্ন করেন, নিজাম প্যালেসে সেই বৈঠকের পরদিন কথা মতো মুকুল রায় পাঠিয়েছিল রজত মজুমদারকে? উত্তরে সুদীপ্ত সেন বলেন, হ্যাঁ, একটা ব্যাংক ড্রাফট এনেছিল, কথা হলো অনেক। এটুকু বলে সুদীপ্ত সেন চুপ করে যান। জেলে বসে লেখা বিবৃতিতে কুণাল ঘোষের চাঞ্চল্যকর দাবি, কথায় কথায় সুদীপ্ত সেন তাকে বলেন, এটা নিয়ে রাজনীতি করছে, নিজেরা টাকা ফেরত দিয়ে হাততালি কুড়োচ্ছে, তৃণমূলের জন্য সব করলাম, আজ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ম্যাডাম করলেন, কি করিনি ওর জন্য? কুণালের বিবৃতি অনুযায়ী কিছু কথার পর ফের সুদীপ্ত সেন বলেন, আমি ছাড়া, সারদা ছাড়া ওই সময় তৃণমূলের পাশে কে ছিল? ম্যাডাম যে প্রধানমন্ত্রী হতে পারেন আমি ওকে বলেছিলাম। কুণাল ঘোষের দাবি, তাঁর একটি কথার উত্তরে সুদীপ্ত সেন বলেন, তৃণমূল এটা অন্যায় করলো, সব সুবিধাটা নিয়ে এখন মামলার পর মামলা, আমাকে টাকা ফেরতের সুযোগ দিচ্ছে না। কুণাল ঘোষের দাবি, সারদার মিডিয়া বন্ধের কথা প্রসঙ্গে সারদা কর্ণধার বলেন, ওগুলোই তো দখল করে চালাচ্ছে, তৃণমূল মানেই তো সারদা, মিঠুন দা, শতাব্দী, ইমরান, শুভাদা, অর্পিতা ঘোষ, যে যার মতো ফায়দা নিয়ে গেল, ম্যাডাম ওদের নিয়ে নাচছেন, আজ ওর এত কিছু। সেদিন সারদা ছাড়া কে ছিল? কুণাল ঘোষের দাবি, তিনি সুদীপ্ত সেনকে প্রশ্ন করেন, মুকুলদের পাল্লায় পড়লেন কেন? উত্তরে কিছুক্ষণ নিরুত্তর থেকে সুদীপ্ত সেন বলতে শুরু করেন, তুমি তৃণমূলের সঙ্গে আর ঝগড়া করো না, যা করেছে ওরা তা তো করেইছে, এখন আরও রেগে যাচ্ছে।
বিবৃতিতে কুণাল ঘোষের দাবি, কথায় কথায় সুদীপ্ত সেন আক্ষেপ করেন কিছু এজেন্ট কর্মী ঘরের লোকেরাই শেষ করে দিল, আর তৃণমূল। কিছু কথার পর সুদীপ্ত বলেন, আর ম্যাডাম, উনি তো সব নিয়েছেন আর এখন সব মুছে ফেলে দিতে নেমেছেন। কুণাল ঘোষের দাবি, ছবি কেনা প্রসঙ্গেও সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর কথা হয়। বিবৃতিতে কুণাল লিখেছেন, সুদীপ্ত সেনকে তিনি প্রশ্ন করেন, সত্যি এত টাকা দিয়ে ছবি কিনেছিলেন? উত্তরে সুদীপ্ত বলেন, অতটা না, দিয়েছি নগদে, ওরা সব জানেন তো, তবে ছবিটা পেয়েছিলাম কিনা মনে নেই। মঙ্গলবার নবান্নে একাধিক মন্ত্রীর কাছে কুণালের এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হয়। কেউই এ বিষয়ে কিছু বলতে চাননি। এবিপি আনন্দ। শ্রমিকবাবুর কাছে আসবো। শ্রমিকবাবু, দেখলেন যে টাকার অঙ্কে একটা বড় জাম শুধু নয়, একেবারে রাতারাতি তৃণমূল কংগ্রেসে অবসরের পর তার পদ ক্রমশ বেড়েছে, দায়িত্ব ক্রমশ বেড়েছে। সারদা না তৃণমূল, কোথায় বেশি গুরুত্বপূর্ণ ছিলেন রজতবাবু? কোথায় না, এরাই তো তৃণমূলের সম্পদ। এখনো আপনাকে আমি বলে দিচ্ছি, এখনো ওকে সরকার রেখেছে। এই যে আজকে গ্রেপ্তার হয়েছে, তো রাজ্য বিদ্যুৎ পর্ষদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং যে ট্রান্সমিশন কোম্পানি, দুটোতেই ডিরেক্টর আছেন উনি। খুলে দেখুন ওদের কাগজ। এ তো গোটাটা একেবারে উপর থেকে গোটা পরিকল্পনা। তার কারণ টাকা লাগবে, টাকা দিয়ে কার্যত। আপনি আরেকবার বলুন কোন দুটো কমিটি? একটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের পাওয়ার ডিস্ট্রিবিউশনের একটা, আর একটা হচ্ছে ট্রান্সমিশনের এখন আলাদা করেছে। সেই দুটো কোম্পানির ডিরেক্টর আছেন এখনো। হ্যাঁ, এখনো উনি ডিরেক্টর আছেন। কি করে আছেন? কে ওকে ওখানে ঢুকিয়েছে? মনোনয়নটা কে দিল? রাজ্য সরকার। রাজ্য সরকারই দেয়, এ তো সবাই জানে, ডাইরেক্টর এবং রাজ্য সরকারের অধীনস্থ কোম্পানি। সেই জন্যে এই গোটাটা উপর থেকে পরিকল্পনা। এ তো আজকে ডেলোর সভা, তা নিয়ে এত কথা হচ্ছে। আমরা 1 বছর আগে আমাদের পার্টির পক্ষ থেকে গৌতম দেব বলেছিলেন ডেলোতে সভা, মানানি মামলা করলেন, তারপর তার কোর্টেই গেলেন না, কোর্টেই যায়নি। আর তারপর কেন যায়নি? তার কারণ আমরা জানি কে কোর্টে যায়নি। মুকুল বাবু কি কোর্টে যাবেন? 19 দিন ডেট পড়েছে, ও যায়নি আর কি করে যাবেন উনি? এবং এই গোটা ঘটনা, টাকা পয়সা আপনি লক্ষ্য করে দেখুন দেখি, তথাকথিত সেই সময়ের একটা বড় অংশের, তথাকথিত বড় অংশের সেই স্বজন, তারা প্রত্যেকে সারদার বেনিফিশিয়ারি কোনো না কোনোভাবে। কেউ এডিটার হয়ে বেনিফিশিয়ারি, কেউ সাংবাদিক হয়ে বেনিফিশিয়ারি। কে তৃণমূলের একটা ছাত্রদের নেতা, তিনি কোত্থেকে 50,000 টাকা পেতেন? এসব গোটাটা যদি তৃণমূলের মাথা থেকে পরিকল্পনা, অর্থাৎ একে এই জায়গায় আমি ব্যবহার করব, টাকাটা সারদার থেকে নেওয়া হবে। গোটা তৃণমূল পার্টিটা, তার সঙ্গে সারদার কোনো তফাৎ নেই। ওই জন্যই তো মুখ্যমন্ত্রী বলেছেন, কারুর কাগজ পড়বে না, কারুর টিভি দেখবে না, শুধু সারদার কাগজ পড়ো, সারদার টিভি দেখো। ফলে মুখ্যমন্ত্রী তিনি সমস্তটা জানেন, এবং জানেন জেনে বুঝে গোটা পরিকল্পনা এবং সারদার টাকাকে ব্যবহার করবার প্রশ্নে এই সরকারের প্রত্যেক, আপনি ভাবতে পারেন আজকে পশ্চিমবাংলার মানুষ হিসেবে লজ্জা করে। এন্ড অফ দ্য ডে আমি তো পশ্চিমবাংলার লোক, সরকারটা তো পশ্চিমবাংলার সরকার। একটা ক্যাবিনেট, গোটা ক্যাবিনেটটা আজকে প্রশ্নচিহ্নের মুখে। বস্ত্রমন্ত্রীর বস্ত্রহরণ হলো, পরিবহন মন্ত্রীর টায়ার পাঞ্চার, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এখন সন্দেহের আঙ্গুল। ওদের যে সর্বভারতীয় নেতা কোথায় কোথায় ফ্ল্যাট কিনেছেন, গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ জানে। আজকে এত মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় হয়েছে, অনেক বিরোধ আছে, অরুণাভ দাসের সঙ্গে আমাদের অনেক বিরোধ আছে, কিন্তু কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় এত তো আমাদের সঙ্গে বিরোধ হয়েছে। কখন এই ধরনের অর্থনৈতিক অভিযোগ উঠেছে? বিধানচন্দ্র রায় থেকে শুরু করে প্রফুল্ল বাবু, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, কারুর বিরুদ্ধে কোনোদিন এই ধরনের অভিযোগ উঠেছে? স্বয়ং মুখ্যমন্ত্রী এই ধরনের কোটি কোটি টাকা যা তছরূপ হলো, লুট হলো, বরঞ্চ সেটা চাপা দেওয়ার জন্য সরকার এখন উদ্যোগ নিচ্ছে। যে বলবার সময় এখানে সুব্রতবাবু বলছিলেন যে সিটকে কেন গ্রেপ্তার করা হবে না, সিটের কাজ কি ছিল? আপনাদের এই স্টুডিওতে আমার এখনো মনে আছে, যখন প্রথম ওরা সিট যেদিনকে তৈরি করলো আর বিলের ড্রাফট যেদিনকে নিয়ে আসলো, সেই সময় শিল্পমন্ত্রী, উনি এমন শিল্প করেছেন যে ওনার শিল্প দপ্তর থেকে ওকে সরিয়ে দিয়েছিল। আমি ওকে বলেছিলাম যে আপনাদের এই বিলটার কোনো লেজিসলেটিভ কম্পিটেন্স নেই, কেবলমাত্র ধামাচাপা দেওয়ার জন্য আপনারা এই বিলটাকে আনছেন। আর সিট, এই সিট মানে তো গোটাটা আপনারা আসলে কভার আপ করবার চেষ্টা করছেন। কাদের নিয়ে আসলো? কেন ওই পুলিশ অফিসারদেরকে জেরা করা হবে না? কেন ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?
পুলিশ সারদার গাড়ি করে ঘুরছে, মুখ্যমন্ত্রী সারদার অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন। আজকে লজ্জার ব্যাপার গোটা পশ্চিমবাংলায় এত বড় কেলেঙ্কারি, যে কেলেঙ্কারি সরকার নিজে হাতে দায়িত্ব নিয়ে করেছে, এবং এই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার সমস্ত ধরনের নক্কারজনক রাস্তাকে ব্যবহার করছে। রজত মজুমদার, আরে রজত মজুমদার তো একজন ইনস্ট্রুমেন্ট, আসল মাথাগুলো কোথায় গেল? এখনো তো কান ধরেই টানাটানি চলছে, আমি জানি না কে কার কান, ফলে কার মাথা কখন ঢুকবে। নিশ্চয়ই এখনো সিবিআই যেভাবে কাজ করছেন অনেক কিছু তো করছেন, আমরা দেখছি। ফলে একবার এই প্রসঙ্গে আপনাকে থামালাম, তার কারণ সিবিআই সূত্রে খবর পুজোর আগেই তথ্য প্রমাণ যেভাবে ইতিমধ্যেই তাদের হাতে জমা হয়েছে, দুজন গুরুত্বপূর্ণ নেতাকে জেরার জন্য ডাকা হবে এবং তারা যদি অসহযোগিতা করেন প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে। সারদাকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা তথা প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার। সূত্রের খবর, পুজোর আগেই গোয়েন্দাদের জেরার মুখে পড়তে পারেন এক মন্ত্রী এবং এক সাংসদ। তদন্তে অসহযোগিতা করলে তাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর। গোয়েন্দাদের দাবি, ওই সাংসদ নানা সময়ে রীতিমতো ব্ল্যাকমেল করে সুদীপ্ত সেনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। তার সঙ্গে একটি বিষয়ে সুদীপ্ত সেনের সঙ্গে 60 লক্ষ টাকার চুক্তি হলেও তার বাইরেও নানা সময় সুদীপ্তকে চাপ দিয়ে টাকা নিতেন ওই সাংসদ। সিবিআই সূত্রে আরও খবর, ভুয়ো বিল তৈরি করেও সংশ্লিষ্ট সাংসদ সারদা কর্তার কাছ থেকে টাকা নিয়েছেন। এমন একাধিক তথ্য প্রমাণও গোয়েন্দাদের হাতে এসেছে। ওই সাংসদের পাশাপাশি পুজোর আগেই সিবিআই এক মন্ত্রীকেও জেরার জন্য ডাকতে চলেছে বলে সূত্রের খবর। তার বিরুদ্ধেও সারদা কর্তার কাছ থেকে টাকা নেওয়ার একাধিক তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসেছে বলে জানা গিয়েছে। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহা জানিয়েছেন, আমরা সঠিক পথেই এগোচ্ছি, খুব শীঘ্রই তার ফল পাব। প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। কালিম্পংয়ের ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের বৈঠক হয়েছে বলে কুণাল ঘোষ যে দাবি করেছেন, সে প্রসঙ্গে এদিন সিবিআই অধিকর্তা বলেন, ডেলোতে মমতা সুদীপ্ত বৈঠকের অভিযোগ সম্পর্কে আমি জানি। সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডে 15ই সেপ্টেম্বরের মধ্যে প্রথম চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেওয়া হলেও তা পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণ সিবিআই চাইছে এমন শক্তপোক্তভাবে চার্জশিট পেশ করতে যাতে কোনোভাবে ফাঁক গলে অপরাধীরা বেরিয়ে না যেতে পারে। সেজন্যই পর্যাপ্ত সময় নিয়ে আটঘাট বেঁধেই চার্জশিট দাখিল করতে চাইছে সিবিআই। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শহীদবাবু, আজকে এসএফআইও রিপোর্টও জমা পড়েছে সিবিআইয়ের হাতে। আমি যে কথা বলছিলাম, দেখবেন এই তৃণমূলের সঙ্গে, এখন তো মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি সেদিনও দেখলাম ওই সাংবাদিককে সিঙ্গাপুরে ঘুরছে, ওকে এসএফআইও ডেকেছিল, কত টাকা মাইনে পায় সে, যাই হোক নাম আমি বলছি না। আর একজন তৃণমূলের সাংসদ একটা কাগজ চালায়, যে কাগজটা কার্যত তৃণমূলের মুখপত্র কে না জানে, এবং উনি জাগো বাংলা তৃণমূলের মুখপত্র তার সম্পাদক পর্যন্ত, তাকে এসএফআইও ডাকছে। আর আপনি বলছেন যে এটা কেবল দুটো রজত মজুমদার আর দুটো তলার চুনোপুটির লোকের কাজ। গোটা তৃণমূল পার্টি এবং তৃণমূলের সর্বময় কর্তৃ তার সঙ্গে পরিকল্পনা করে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তারা পরিকল্পনা করে এই টাকা ব্যবহার করেছে পশ্চিমবাংলায় কনস্পিরেসি ষড়যন্ত্রের জন্য। সেই সময় সেই টাকার অংশ পেয়েছেন একটা বিরাট অংশের লোক, তারা তৃণমূলের কাছে টাকার জন্যই সেই সময়তে গেছেন, এবং এই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার জন্য নির্লজ্জভাবে পুলিশকে ডেকেছে এবং এসএফআইও ডেকেছে এখন ওই সাংবাদিকদের। এবং আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, এসব বেরোবে আস্তে আস্তে, যে ওই সাংবাদিক বলেছেন তাকে যে মাইনে দেওয়া হতো তার একটা অংশ গিয়ে ওদের এক সর্বোচ্চ নেতা তার বাড়িতে দিয়ে আসতে হতো মাইনে 50-60%। ফলে এইভাবে টাকা লুট করেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে। ফলে আমি আপনাদের যেটা বলতে চাই, এটা রাজ্যের লজ্জার ব্যাপার, এবং গোটা রাজ্য, এখন রাজ্যবাসীর সমস্ত অংশের মানুষ পশ্চিমবাংলাকে এই লজ্জা মুক্ত করতে হবে। এই ক্যাবিনেট, আমি আপনাদের বলে দিচ্ছি, এই ক্যাবিনেট 2014 পেরোয় কিনা সন্দেহ আছে, যা অবস্থা দাঁড়িয়েছে, এবং রাস্তায় নেমে মানুষ আন্দোলন করবে। এই ধরনের সরকার যারা মানুষের টাকা লুটের ভাগ খেয়েছে এবং সেই লুটকে, সেই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, মানুষ কখনো এদের বরদাস্ত করবে না। শ্রমিকবাবু, কোম্পানি বিষয়ক মন্ত্রকে আজকেই এসএফআইওর রিপোর্ট জমা পড়েছে, কিন্তু আপনি রাস্তার কথা বলছেন, আপনার দল রাস্তায় কোথায়? কতগুলো আন্দোলন করেছেন রাস্তায় নেমে? দেখবেন রাস্তায় দাঁড়িয়ে ইতিমধ্যেই আপনারা দেখবেন যে আমাদের অনেকগুলো কর্মসূচি হচ্ছে, আমরা আরো কিছুটা নজর রাখছিলাম। এইবার আপনি দেখবেন আগামী দিনে এই শারদোৎসবের আগে কেবলমাত্র আমরা হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা সভা সমিতি ইত্যাদি করব।
চেহারাই আলাদা পাল্টে যাবে দেখবেন। বিশেষ করে শারদোৎসবের পর গোটা পশ্চিমবাংলায় নতুন চেহারায় আপনি বামপন্থীদের দেখবেন, এবং দেখবেন মানুষকে নিয়ে কিভাবে এই লুটেরাদের হাত থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করতে হয় সেটা বামপন্থীরা জানে, এবং রাস্তায় নেমে আন্দোলন কাকে বলে সেই আন্দোলনের তরঙ্গ শীর্ষে পশ্চিমবাংলা থাকবে। এর লজ্জা এই সাপ মুক্তি পশ্চিমবাংলার ঘটাতেই হবে, এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরাই নেব। যারা ভেবেছিল যে বামপন্থীদের শেষ করে দেবে, জেলে পাঠিয়ে লুট করে অত্যাচার করে, পারবে না। এইখানে লড়াই, লড়াই হবে আগামী দিনে। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুক এই সরকার। এ ব্যাপারে এখন রাস্তায় আছেই। বর্তমানে দুটো উপনির্বাচনের ব্যাপারে আমাদের পুরো প্রচেষ্টাটা ধাবিত হয়েছে। সেই জন্য আমরা অন্যান্য যে সমস্ত আন্দোলন করছি সেগুলো চাপা পড়ে যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ দিতে চাই খালি, যে এটার বিরুদ্ধে আমরা যে আন্দোলন করছি তার বিরুদ্ধে কীরকম দমননীতি চলছে। দুটো উদাহরণ, একটা হচ্ছে অল্প কয়েকদিন আগে মেদিনীপুরে আমরা একটা পুলিশের অনুমতি নিয়ে একটা বড় সভার আয়োজন করেছিলাম। সেই সভাটা শুরু হবার খানিকক্ষণ আগে পুলিশ থেকে ভারতী ঘোষ আমাদের মেদিনীপুরের স্থানীয় নেতৃত্বকে জানালেন যে আমরা দেব না, এটা করতে পারবেন না। তখন আমরা অন্য একটা জায়গা বেছে নিলাম, একটা প্রাইভেট জায়গা বেছে নিলাম, যে সেখানে ভাড়া দিয়ে আমরা সম্মেলন করব, সেখানেও করতে দিলেন না। তারপরে পুরো মেদিনীপুর শহর ভেঙে পড়লো, বিশাল বড় মিছিল বেরোলো। মেদিনীপুরে সেদিন সমস্ত যানবাহন বন্ধ হয়ে গেছিল এই জন্য। আর গতকাল বসিরহাটে হাসপাতাল মোড়ে এই উপনির্বাচন উপলক্ষে একটা সভা হবার কথা ছিল। সেই সভাতে পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে থানার ওসি এস পাহাড়ি বলে একজন, সে এসে বলল যে না, এখানে সভা করা যাবে না, কারণ এখানে হাসপাতাল আছে, হাসপাতালের রুগীরা আপত্তি করছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, হাসপাতালের দিকে যে মাইক আছে সমস্ত মাইক খুলে নেবো। তা বললো যে না, খুলে নিলেও চলবে না, এই সভা বাতিল করতে হবে, এবং শেষ পর্যন্ত করতে দিল না। একটা জিনিস, যারা করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তো করেননি, মিথ্যা মামলা যথেষ্ট নরম তো সরকার। হ্যাঁ, এটা আমি একটা সাপ্লিমেন্ট আমি একটা কথা বলি, মিথ্যা মামলা করেনি। এইটা নিয়ে যদি আমরা আত্মপ্রসাদ লাভ করতে চাই তাহলে অন্তত আমরা করব না সেটা। মিথ্যা মামলা তো অন্য। গতকাল আমাকে একজন বলছিল যে দাঁতনে একজনের বিরুদ্ধে 49টা মামলা হয়েছে, না সরি 49 জন বিরুদ্ধে মামলা হয়েছে, এবং প্রত্যেকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। আমি একটু অ্যাড করব, 49 জন এমন ডায়েরিও হয়েছে, পুরুষ ডায়েরি করেছে, তার শ্লীলতাহানি হয়েছে, তার ভিত্তিতে গ্রেফতার করেছে। আরো শুনুন, গঙ্গার বালি চুরি হয়েছে, গঙ্গার বালি চুরি করেছে, এই অভিযোগে স্কুলের হেডমাস্টার মশাইকে 38 দিন জেলে পুরে রাখছে। কেন? তিনি সিপিআইএম এর জোনাল কমিটি মেম্বার। আরো শুনে রাখুন, ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল সভা করতে পারবে, সিপিআইএম সভা করতে পারবে না, অন্য কংগ্রেস পারবে না, বিজেপি পারবে না। এবং পুলিশ কমিশনার নির্লজ্জের মতো তিনি বলছেন যে কেবলমাত্র 21শে জুলাইয়ের সভা তৃণমূলকে ওখানে করতে দেওয়া হয়, ওদের হবে, অন্য কাউকে হবে না। এই যে প্রশাসনকে ব্যবহার করা, ভাবতে পারেন কত নির্লজ্জ। সারদা ব্যাপারটা চাপার জন্য, দেখো আমি যখন সিবিআই তো এখানে নিজস্ব পুলিশ কাস্টাডি নেই, লোকাল পুলিশের উপর নির্ভর করতে হয়। যখন কাউকে নিয়ে আসছে, সে আসামি হোক যাই হোক, হি ইজ আন্ডার সিবিআই কাস্টাডি, তাকে পেটানো হচ্ছে। কালকে কুণাল ঘোষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, আহত হয়েছে, টেট ব্যাক অব্দি নেওয়া হয়েছে। আমি দ্রুত, আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, দ্রুত একবার দেখে নেব যে এই সিবিআই হেফাজতে যাওয়া এবং সিবিআই হেফাজত থেকে রাতে প্রথাগত কারণে রাজ্য বা শহর পুলিশের আন্ডারে থাকতে হয় সিবিআই হেফাজতে যারা আছেন তাদেরও। সেখানে কি নাটক হলো গতকাল, দেখুন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সারদাকাণ্ডের তদন্তে সিবিআইকে সব রকমের সাহায্য করতে হবে রাজ্য পুলিশকে, কিন্তু সোমবার রাতে কার্যত তার উল্টো ছবি ধরা পড়ল। কুণাল ঘোষ সিবিআই হেফাজতে থাকলেও জেরার পর রাতে তাকে রাজ্য পুলিশের নজরদারিতেই রাখা হয়, এটাই হয়ে আসছে। কিন্তু সূত্রের খবর সোমবার রাতে হঠাৎই কুণাল ঘোষকে নিয়ে যেতে অস্বীকার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। কিন্তু হঠাৎ রাজ্য পুলিশের এত গোসা কেন? গোসার কারণ অবশ্য খুঁজে পেয়েছেন অনেকেই। তাদের বক্তব্য, ইদানিং ঢোকা বেরোনোর সময় বোমা ফাটাচ্ছেন কুণাল। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার কুণাল ঘোষের এই বিস্ফোরক দাবির পরই সোমবার সকালে তাকে ফিজিও কমপ্লেক্সে ঢোকানোর সময় দেখা যায় পুলিশে ছয়লাভ। কুণাল ঘোষ কথা বলতে গেলে রীতিমতো তাকে ধাক্কা দেন পুলিশ কর্মীরা, হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। ওই অবস্থায় তাকে প্রায় টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যাওয়া হয়। কুণালের মুখ বন্ধ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই অতি সক্রিয়তা বলে দাবি বিরোধীদের। সূত্রের খবর, কুণাল ঘোষকে নিয়ে এই টানা হ্যাঁচড়াতেই ক্ষুব্ধ হন সিবিআই অফিসাররা। তারা রাজ্য পুলিশকে সাফ জানিয়ে দেন এরকম করা চলবে না, কারণ কুণাল এখন সিবিআই হেফাজতে রয়েছেন, তার কিছু হলে দায় সিবিআই এর। এরপরই পরিস্থিতি পাল্টায়, দেখা যায় সন্ধ্যায় ধীরে সুস্থে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে আসছেন কুণাল। যে নেত্রী বা যে দল তাহলকা না তাহলকা বা অন্য ইস্যুতে বিভিন্ন সততার প্রশ্নে সব রিজাইন করেছে, যদি 1%, যদি 1% সততা, সাহস এবং স্বচ্ছতা থাকে, তাহলে আগে দলে তদন্ত কমিশন গঠন করুক চিটফান্ড নিয়ে। যদি না করেন তাহলে প্রমাণিত হবে যে তিনি বা তারা কর্মীদের লুকোচ্ছেন, মানুষকে লুকোচ্ছেন। কিন্তু সূত্রের খবর, এরপর আচমকাই বিধাননগর পুলিশ বলে তারা কুণালকে নিয়ে যেতে পারবেন না। এ নিয়ে প্রায় ঘন্টা দেড়েক টানাপোড়েন চলে। এরপর রাজ্যের এক আইপিএস অফিসারকে ফোন করেন সিবিআই অফিসাররা। এরপরই এক প্রকার বাধ্য হয়ে অবস্থান পরিবর্তন করে রাজ্য পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক কর্তার বক্তব্য, ওপরতলা থেকে তাঁদের ওপর চাপ রয়েছে যাতে কুণাল ঘোষ মুখ খুলতে না পারেন। কিন্তু সিবিআই যেভাবে তাকে মুখ খোলার সুযোগ দিচ্ছে তাতে অসুবিধে হচ্ছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আমি সুব্রত বাবুর কাছে যাব। পরিষ্কার মনে হচ্ছে না দুটো দলের দ্বন্দ্ব, যেন সিবিআই তদন্তকারী সংস্থা একটা দল, তার বিরুদ্ধে হচ্ছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। আমি বলছি, যখন ইডি তদন্ত করছিল এই একই দল বিভাগ শিবির দেখা দিচ্ছিল, এটা তদন্তের ক্ষেত্রে কতটা বাঞ্ছনীয়। আর কোনো শৃঙ্খলিত বাহিনী এই রাজনৈতিক বাধ্যবাধকতায় তদন্ত করবে কেন? মানে আমি বলছি, এরপরে তো রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। মানে সিটেরটা যদি রিফ্লেক্টেড হয়, প্রশ্ন উঠতে কি, আমি একটা কথা বলি, প্রশ্ন উঠতে কি বাকি আছে? বসিরহাটে যে কথাটা বলছিলাম, তার আগে যে আইসি এসে আমাদের সভা বন্ধ করে দিল, তার আগের দিন ঠিক ওই জায়গায় এসে তৃণমূল সভা করে গেছে। পরের দিন আইসি নির্লজ্জভাবে এখানে সিপি বলছেন যে শুধু ওই ভিক্টোরিয়া হাউসের সামনে, সিএসসি হাউসের সামনে শুধু তৃণমূল মিটিং করতে পারবে, আর কেউ পারবে না। এটা একটা সরকারি অফিসার বলতে হচ্ছে। সিটটা যখন গঠন করা হলো, যে আইন এবং বিধাননগর কমিশনের যে গঠন করা হলো, এখনো বলছি দায়িত্ব নিয়ে সেটা বেআইনি। কয়েকদিন আগে একটা সার্ভিস ম্যাটারে আমার জুনিয়র দেবাশিস সাহা সে আর্গুমেন্ট করলো সরকার পক্ষ ব্যর্থ হলো নোটিফিকেশন দিতে অরুণবদা, যার জন্য যিনি চ্যালেঞ্জ করলেন ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েটেড বাই দি বিধাননগর পুলিশ কমিশনার, দ্যাট হ্যাজ বিন স্টেড, সেটাকে স্থগিতাদেশ দিলেন। কেন বললাম, এটা দিয়ে শুরু করলাম কেন, যে বিধাননগর কমিশনারেট অবৈধ, সিট গঠন করাটাও সম্পূর্ণ অবৈধ। কলকাতা হাইকোর্ট 1 বছর কি ভূমিকা করেছেন আমি বারবার বলেছি, 1 বছর পিছিয়ে দিয়েছে। 1 বছর পেছিয়ে না, নথি নষ্ট করতে কলকাতা হাইকোর্টে অপ্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। এই মন্তব্যের দায় এবিপি আনন্দ নয় আমার, আমি সেটা বিস্তারিতভাবে আসছি। এবং মানুষের লক্ষ লক্ষ মানুষের যে ক্ষতিটা, নন্দীগ্রামে 13 জন মারা গেল পুলিশের গুলিতে 14ই মার্চ, নিন্দনীয় ঘটনা, কোনো সন্দেহ নেই। আকাশ বাতাস আন্দোলন হলো, মিডিয়া থেকে সমস্ত কিছু ঝাঁপিয়ে পড়লো। আজকে কয়েকশো মানুষ, যখন তারা প্রায় মৃত্যুর মুখে 100 জন মারা গেছে, সুচিত্রা সেনের পাশে আপনারা দাঁড়িয়েছেন, অভিনন্দনযোগ্য, কোনো আপত্তি নেই। একজনও নেতা, গ্রাম স্তর থেকে রাজ্য স্তরের নেতা তৃণমূলের, তারা একদিনও কি সেই মানুষগুলো অসহায় নিঃস্ব আত্মহত্যা করলেন, তাদের পাশে তো দাঁড়াননি। প্রশ্ন হচ্ছে, সিটকে যখন গঠন করা হয়, তুই বলছিস সুশীলদিদের ব্যাপার, সুশীলদা না, আমি ধরুন আমি ওইভাবে, হ্যাঁ, সুশীল সমাজের প্রতি আমার কিন্তু আরো আস্থা আছে অরুণবদা। প্রশ্ন হচ্ছে, হঠাৎ সংখ্যাটা কেন কমে গেল? কিছু প্রসাদ পাওয়ার জন্য, এটোকাটা যেটা তুমি বলতে, এটোকাটা চেয়ারম্যান হওয়ার জন্য কিছু প্রাপ্তি পাবো, না হলে যার স্ত্রীর চিকিৎসার জন্য আলিমুদ্দিন স্ট্রিট থেকে টাকা নেয়, সেই কবি, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, তিনি অনেক কথা বলছিল বলে তৃণমূলে গিয়ে চেয়ার মুছছে কিনা দিদি বসবে, তাকে দেখা যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে না কেন? আমার প্রশ্ন, সিপিএম বিজেপি তৃণমূল বলে প্রশ্ন নয়। একটু আগে ওনাকে কথা বলছিলাম বিমলবাবুর সঙ্গে, যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে প্রতারিত হচ্ছে, সেই মানুষগুলোকে টাকা ফিরিয়ে দেওয়ার একটা দায় থাকে।
রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা তদন্তকারী সংস্থা, সেটা নিয়ে আমরা কবে সেই আলোচনায় যাব। এবার অনেক দেখবেন সবে তো শুরু হলো কলিত্য সন্ধে, যে কথা আমি অনেক দিন থেকে বলার চেষ্টা করেছিলাম যে তৃণমূল কিন্তু সার্বিকভাবে দায়ী নয়। যদি বলেন কেন, তৃণমূলের প্রথম সারির অধিকাংশ লিডার তারা যুক্ত, কিন্তু হাজার হাজার তৃণমূল কর্মী যেভাবে তৈরি করেছিলেন, যে স্বপ্ন, যে কল্পনায় যাকে ম্যাকনি আইডল হিসেবে দেখেছিলেন, তাদের আজকে কিন্তু মোহভঙ্গ ঘটছে, স্বপ্নভঙ্গ ঘটছে। পুলিশের কথা আপনারা বলছেন, সবাই কি দায়ী পুলিশের পক্ষে? না না, বেশিরভাগ পুলিশ অফিসার। আমি বলি ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট সম্ভবত নীরজ সিং তার নাম, আসবে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ভুল হলে আমি শুনেছি সেখানে হচ্ছে আইসিদের মিটিং হচ্ছে, বলে যদি কেউ সিপিএম এর সঙ্গে যুক্ত থাকেন, বলছেন যদি কেউ সিপিএম এর সঙ্গে সম্পর্ক রাখেন আমার থেকে কেউ খারাপ হবে না। কে বলছেন? আমি যেটা শুনেছি আমার শোনা, হাইকোর্টে নীরজ কুমার, আপনি আমায় ক্ষমা করে দেবেন। তাহলে এই যদি পুলিশের একাংশের যদি অভিমুখ যদি হয়, সুরজিৎ পুরকায়েস্ত নাম করে না, আমি নাম বলছি এই কারণে, সেখানে যে পুলিশ না, তাতে কি আছে? ভাবের ঘরে সুমনদের অসুবিধা, আমার কি অসুবিধা? বলো বলো। প্রশ্ন হচ্ছে না না, আমার অসুবিধা এইটাই যে তিনি নেই, তার বক্তব্য পাচ্ছি না। একতরফা না। গৌতম দেবরা যখন গিয়েছিলেন, উনি তো পাগলের মতন আচরণ করেন, কুকুরের মতন, মদন থেকে শুরু করে পার্থ শিক্ষামন্ত্রী, ভাবতে লজ্জা হয়। গৌতম দেব শারীরিক অসুস্থতার কারণে হাত পা ঠিক রাখতে পারেন না, হ্যাঁ পার্কিনসন বা যে রোগী হোক না কেন, সেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মূল প্রশ্ন না ঢুকে এত বড় নির্লজ্জের মতন প্রতিক্রিয়া জানালেন, সাহস নেই, সৎ সাহস নেই। যে কথা বলছেন গৌতম দেব গেলেন, গিয়ে কি বললেন সুরজিৎ বাবু, না 21শে জুলাই হয়ে থাকে ওখানে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা বামপন্থীরা, আমি বলছি শুধু বামপন্থীরা না, আমার পাশে আছে বিজেপির তথাগত বাবু, বিজেপি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে রাজনৈতিক আমি একমত নই, কিন্তু তা সত্ত্বেও মৌলিক অধিকার, যেহেতু আমি আইনজীবী, সেখানে মৌলিক অধিকার যেখানে যে সভা সমিতি করার, ভুলে গেলেন 2011 সালে আপনাদের ভূমিকা। কারণ আমি ব্যক্তি নিয়ে কথা বলি না, প্রশ্নটা হচ্ছে আমি অসৎ, আমরা অসৎ, সেটাকে ঢাকতে লক্ষ লক্ষ হোর্ডিং দাও, সততার প্রতীক। রবীন্দ্রনাথকে মিসকোট করো কেন? মিসম্যাচ। আমি অসৎ, আমরা অসৎ, তাই হোর্ডিং দেখবেন একটা পাশে কার ছবি রয়েছে, এত ছবির দরকার যে আমি এত জনপ্রিয়, আমি এত পপুলার বা এত সৎ, আমাকে তো বলার দরকার নেই আমি সুব্রত মুখোপাধ্যায় সৎ সৎ। গান্ধীজি লিখতেন না সৎ, সেটা হচ্ছে আরেকটা স্ক্যাম। যদিও আলোচনা হচ্ছে রজত মজুমদারের বেকার, আপনার অবাক হয়ে যাবেন, স্কুল সার্ভিস কমিশনে লক্ষ লক্ষ টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে স্কুল সার্ভিস কমিশনে। কালকের এক সাংবাদিক, নাম বলবো না, আমি খোঁজ নিয়ে দেখলাম ভুল বলেননি, সেখানে একটা কাগজ দিলেন যারা টেট পাস করেনি প্রাইমারি, জেলাটার নাম বলছি হুগলি জেলা, মারাত্মক অভিযোগ কোথায় জানেন তথাগতদা? গভর্নমেন্টের মেমোটাকে জাল করা হয়েছে, তারা বহাল তবিতে চাকরি করছে, আমরা মামলা করার অপেক্ষায়। আমি আদালতের প্রতি একটা অনুযোগ আছে, কিছু কিছু মামলা দ্রুত নিষ্পত্তি ঘটানো উচিত। কয়েকশো মামলা আদালতে পেন্ডিং রয়েছে, কি প্রাইমারি বলুন, কি স্কুল সার্ভিস কমিশন বলুন। আমরা যখন সারদা মামলা নিয়ে বারবার কাতর আবেদন করেছি, সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি করে দিয়েছে নিঃসন্দেহে। প্রশ্নটা হচ্ছে নন্দীগ্রামের 13 জন মানুষ যখন পুলিশের গুলিতে মারা গেলেন, সেই আন্দোলনের আধারকে নিয়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যারা এলেন, আর 100-র উপর লোক আত্মহত্যা করলেন। একটু আগে আপনারা আলোচনা করছেন কোনো শিল্প নেই, রিয়েল এস্টেট তাও খানিকটা চুরি শিল্প কিচ্ছু নেই, এটা বাট সিন্ডিকেট। আজকে মুখোমুখি যদি আপনারা আলোচনা করেন, আজকে আপনি আজাদের মৃত্যুর সময় বলেছিলেন তদন্ত হোক, সিবিআই মনে আছে। আজকে যে ভদ্রলোক মারা গেলেন কিষানজি, আপনার কোথাকার তাকে বেঁধে দাও, 1 মিনিট, সেই অফিসারকে পুলিশ মেডেল দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই অফিসারকে দেওয়া। আমি কেন বলছি এতগুলো কথা এক নিঃশ্বাস, একজন আইনজীবী হিসাবে মুখ আর মুখোশ, সেটা যদি আমরা যদি না রাখতে পারি। আমি রাজনীতি করছি, সাধারণ মানুষের কথা বলছি, কেউ আমরা হাওয়াই চটি পড়ছি, কেউ সাধারণ শাড়ি পরছি, আপনি পড়তেই পারেন, আপনারা পড়তেই পারেন, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আপনি এমন কি গুরুত্বপূর্ণ আপনাদের দরকার পড়লো, যখন গৌতম দেব বলা হয়েছিল, তখন ওই মদন মিত্র, আমি নাম করে বলছি, উনি বললেন দেখবেন কুকুর কিভাবে চলে, আমার মনে আছে, তখন উনি বর্ধমানে ছিলেন। আজকে পার্থবাবু কি উক্তি দিলেন, আপনি শিক্ষামন্ত্রী, কোন রাজ্যের? পশ্চিমবঙ্গে, যে কোনো রাজ্যেই। আপনার উক্তিটা কি? একজন ভদ্রলোক, সে ভদ্রলোক নাও হতে পারে, আপনি অন্যভাবে তাকে বক্তব্যটাকে কাউন্টার করুন। জেলাতে কি কারণে দরকার ছিল সভা করা? আজ ডেলো
সভা বলেছেন কেন? সভা না, অভিযোগ তো বৈঠকে। বৈঠক। আজকে গৌতম দেব বা গৌতম দেবের ভাবা মানে ওই মানসিকতার যে সমস্ত লোকজন বলেছিল, বললো এই সরকারটার অপপ্রচার করার জন্য। আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে তৃণমূলের একাংশ, আমি বলছি পুরোটা নয়, আমি একজন মন্ত্রী আছে আমার নামে, আমি তার কথা বলছি না, আমি সৌগতদার কথা বলছি না, আমি অন্য অনেকেই আছে। এক মিনিট, সেক্ষেত্রে হচ্ছে যে শেষ কথা বলি, এই মুহূর্তের শেষ কথা, যেহেতু মামলাটার সঙ্গে আমি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, একটা কথা, এই সরকারের কেউ দায়িত্ব নেবেন? বিনীত হয়ে প্রশ্ন করি। 11 কোটি টাকা খরচা করলেন আপনার আমার টাকা দিয়ে মামলাটা সিবিআই আটকাবার জন্য, আর এমনকি দায় পড়লো যেখানে সারদা মানুষরা প্রতারিত হয়েছেন, নিঃসন্দেহে আমি একমত। কেন টায়ারে প্রতারিত মানুষরা কম্পেনসেশন পাবেন না? কেন বিশাল গ্রুপ পাবে না? কেন রোজ ভ্যালির থেকে পাবে না? আপনি শুধুমাত্র সারদাকে আপনারা কেন বাঁচলেন? বলছেন 500 কোটি টাকা ট্যাক্স, খুব ভালো কথা, আমি যেটা মজা করি বলে জানি ট্যাক্স। ভাবতে হবে যে আপনি শুধুমাত্র কেন, আপনারা জানতেন আপনাদের স্পন্সরশিপে একদম পল্লবিত যে সারদা, সেখানে যদি কিছুটা আপনার আমার টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া, কত টাকা? 7,000 10,000 টাকা। আমি এই ফিগারেই আসবো সুব্রতদা, আর আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে দেখে নেব যে 2,500 কোটি টাকার কথা হচ্ছে, সেইটা সিবিআই যারা তদন্ত করছেন, যে 2,500 কোটি টাকার প্রশ্ন নয়, প্রশ্ন 10,000 কোটি টাকারও বেশি। একেবারে পরিষ্কারভাবে বলছেন যে ফিগারটা এখনো পর্যন্ত মিডিয়াতে বা আদালতে অবধি আলোচিত হয়েছে, ফিগারটা সেখানে নেই। যে পরিমাণ টাকা বাইরে পাঠানো হয়েছে এবং যে পরিমাণ টাকা এই 2,86,000 এজেন্টের মাধ্যমে সংগৃহীত হয়েছে, তার পরিমাণ 10,000 কোটি টাকা। এতদিন কেউ বলছিলেন 2,400 কোটি টাকার কেলেঙ্কারি, কেউ বলছিলেন 250 কোটি টাকার কেলেঙ্কারি, কিন্তু তদন্তে নেমে চক্ষু ছানা বড়া সিবিআই এর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, সারদার শুধুমাত্র এজেন্ট সংখ্যায় ছিল 2,81,000। সারদা গোষ্ঠীর এই বিপুল সংখ্যক এজেন্ট প্রতিদিন কোটি কোটি টাকা তুলতেন, কিন্তু বহু ক্ষেত্রেই তার কোনো রেকর্ড রাখা হয়নি। আর তাই সিবিআইয়ের একাংশের ধারণা, সারদা কেলেঙ্কারি আসলে 2,000 বা 2,500 কোটি টাকার নয়, তার 4 গুণ বেশি, অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকার। স্বাধীনতা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বড় কেলেঙ্কারি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সারদার মিডল্যান্ড পার্কের অফিসে গিয়ে দেখা গিয়েছে বহু সার্টিফিকেটই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, অর্থাৎ আমানতকারীদের তা দেওয়াই হয়নি। সুদীপ্ত সেনের কোর টিমের সদস্যরা বহু ক্ষেত্রেই যাবতীয় রেকর্ড নষ্ট করে দিয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। তাই তদন্তকারীদের ধারণা, যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে আসলে পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। বহু আগে থেকেই সারদার টাকা সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বলেও ধারণা গোয়েন্দাদের। এই বিষয়টি খতিয়ে দেখছেন তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তদন্তে সিবিআই দেখেছে মিডল্যান্ড পার্কের অফিসের বহু কম্পিউটারেরই হার্ড ডিস্ক উধাও। সূত্রের খবরে বিষয়ে তারা রাজ্য পুলিশের কাছে জিজ্ঞাসা করলে তারা জানিয়েছে, বিক্ষোভকারীরা ভাঙচুরের সময় সারদার অফিস থেকে তা নিয়ে গিয়েছে। কিন্তু সিবিআইয়ের প্রশ্ন হলো, বিক্ষোভকারীরা ভাঙচুর করতে গেলে কম্পিউটার ভাঙবেন, হার্ড ডিস্ক কেন নিয়ে যাবেন? তাহলে কি হার্ড ডিস্কে বহু গোপন তথ্য আছে, জেনেই তা লোপাট করতে পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের ছদ্মবেশে কাউকে পাঠানো হয়েছিল সারদার অফিসে? কেলেঙ্কারির তথ্য প্রমাণ লোপাটের এই চেষ্টার পেছনে কি রাজনৈতিক মদত রয়েছে? খতিয়ে দেখছে সিবিআই। এদিকে সূত্রের খবর, প্রায় 1 বছর ধরে সারদা কেলেঙ্কারির তদন্ত চালানোর পর সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও তার অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট কোম্পানি বিষয়ক মন্ত্রকের কাছে জমা দিয়েছে। রিপোর্টের প্রেক্ষিতে এবার ব্যবস্থা নেবে তারা। এসএফআইও তার তদন্ত রিপোর্ট সিবিআইকেও দেবে বলে জানা গিয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি বিমল বাবুর কাছে যাব, তার আগে দ্রুত একবার চলে যাব আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার কাছে। নিমাই, তোমার কাছে জানতে চাইবো, রজত বাবু গ্রেফতারের পরেই বলেন তার বুকে ব্যথা হচ্ছে এবং তিনি অসুস্থ বোধ করছেন। এই মুহূর্তে কি খবর আছে? তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ইসিজি করার জন্য, কি এলো ইসিজি রিপোর্ট? দেওয়ার সময় 2বার ইসিজি হয়েছে, একবার একদম সিবিআই অফিসেই হয়েছে, যে মেডিকেল টিম গিয়েছিল বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালের পক্ষ থেকে, তারা প্রথম ইসিজি করেছিলেন, সেখানে নর্মাল হয়েছিল, মানে ইসিজিতে কোনো কিছু হার্টের বা হৃৎপিণ্ডে কোনো রকম সমস্যা ধরা পড়েনি। কিন্তু রজতবাবু বারবার বলছে যে তার বুকে খুব ব্যথা হচ্ছে, তাই তারা রেফার করেন এনআরএসে, যেহেতু বিধাননগর হাসপাতালে কার্ডিওলজি বিভাগ নেই। এনআরএসে নিয়ে আসার পর প্রথমে ইমার্জেন্সিতে যান, সেখানে তা আবার কমপ্লেন করেন যে তার বুকে ব্যথা হচ্ছে। তখন পাশেই ইমার্জেন্সি ইসিজি রুমে তার ইসিজি হয়। ইসিজির পর কিন্তু দেখা যায় যে তার আবার যে ইসিজি, সেই ইসিজিও নর্মাল রয়েছে।
তবু যেহেতু তিনি বারবার করে বলছেন যে তার বুকে ব্যথা হয়েছে, তাই কার্ডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে 5 তলায়, সেই 5 তলায় কার্ডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়, তাতেও বুকের বা হৃৎপিণ্ডের কোনো রকম সমস্যা এখনো ধরা পড়েনি। ফলে সব মিলে কিন্তু এখন চিকিৎসারা দ্বন্দ্বে পড়েছেন, যা সূত্রে জানা আছে আপনাদের সূত্রে, যে চিকিৎসা এখন ঠিক করতে পারছেন না যে কার্ডিওলজিতে ভর্তি রাখা হবে নাকি মেডিসিন বিভাগে রাখা হবে। এবং এর পাশাপাশি রজতবাবু পরিবারের একজন ছিলেন, তিনি দাবি করছিলেন যে SSKM নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ সেটা পারে না বা সিবিআই সেটা পারে না, কারণ চিকিৎসকরা যেখানে রেফার করছেন তার উপরে চিকিৎসা করতে হবে। এর পাশাপাশি ফ্যান শুধু হলে হবে না, এসি থাকবে এমন কেবিন চাইছেন রজতবাবু, পুলিশ সূত্রে এমনটাই জানা আছে। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত তার হৃৎপিণ্ডের কোনো সমস্যা ধরা পড়েনি, 2 বার ইসিতেই নর্মাল হয়েছে। এবং এখন যে পরিস্থিতি, এখন চিকিৎসকরাই দ্বিধাবিভক্ত যে ভর্তি রাখার দরকার আছে কিনা, আর থাকলে তিনি যেহেতু তার হৃৎপিণ্ডের কোনো সমস্যা ধরা পড়েনি, সেক্ষেত্রে মেডিসিন বিভাগে তাকে রাখা হবে কিনা, এ নিয়েই কিন্তু আলোচনা চলছে। সুমন, ধন্যবাদ নিভাই। চিকিৎসকদের ধন্দ কাটুক, আমি আসি বিমল বাবুর কাছে। হ্যাঁ, কোনো হসপিটালে সিট নেই, সব জায়গাতে এই মন্ত্রীরা গিয়ে ভর্তিও করছে না। বেলভিউতে করে ভর্তি হলো না, বেলভিউতে তৃণমূলের কেউ আরোগ্য নিকেতন তার যথার্থ রোল খুঁজে পাচ্ছে, কি অসুবিধা আছে? আমি বিমল বাবুর কাছে যাব। বিমল বাবু, একেবারে স্পেসিফিক প্রশ্ন, আমি এটা সংবাদপত্রেই পড়েছি, আমি কি পদে তিনি ছিলেন আমি জানি না, কিন্তু পরে অত্যন্ত আমি উদ্বিগ্ন, বিশেষ করে আজকের পর, যে এই রজত মজুমদার যাকে সিবিআই গ্রেফতার করলো, তিনি নাকি মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের দায়িত্বে ছিলেন। তো এইরকম একজন মানুষ যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তো মারাত্মক ব্যাপার যে রাজ্যের সর্বোচ্চ প্রধান, যার ভালো থাকা ওপর এত কোটি কোটি মানুষ আমরা নির্ভরশীল, তার হেলিকপ্টারের দায়িত্বে রজত মজুমদার, এটা কি সম্ভব বলে মনে হয় আপনার? না, এখন যারা সরকার চালান তারা বলতে পারবেন যে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের দায়িত্ব তো ইউজুয়ালি প্রশাসনের হাতেই থাকে। সেখানে পুলিশ বা যারা বিশেষত এভিয়েশন বিশেষজ্ঞ, তারা সেই ব্যাপারগুলো দেখেন, এবং মুখ্যমন্ত্রী যাতায়াতের একটা সিকিউরিটি সিস্টেম থাকে, সেই সিকিউরিটি তারা দেখেন। এটা পুলিশের দায়িত্ব, এভিয়েশন স্পেশালিস্টদের দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। এখন হতে পারে রজত মজুমদার প্রাক্তন পুলিশ কর্তা, ন্যাচারালি সিকিউরিটির হয়তো ব্যাপারটা ওনাকে দেওয়া হয়েছিল দেখতে, সেটা হতেই পারে। তিনি একজন আইপিএস অফিসার, ভালো মন্দ তিনি তো আইপিএস পাস করেছিলেন এবং দীর্ঘদিন তিনি আইপিএস হিসেবে কাজ করেছেন, সেই হিসেবে হতে পারে। কিন্তু আমার নিজের একটু অদ্ভুত লাগছে যে পুলিশের বদলে হঠাৎ রজত মজুমদারকে কেন রাখা হলো, এটা একটা দিক। আর একটা বিষয় আমার একটু একটু লাগলো, যেটা সমীক বাবুর কথা শুনে আলোচনা হচ্ছে সারদা নিয়ে, ঠিক আছে, সে আলোচনাটা চলুক। সমীবাবুর একটা কথায় আমার মনে হলো দুজন ব্যক্তি আজকে খুব খুশি হলেন, একজন হচ্ছেন প্রফুল্ল চন্দ্র সেন, আরেকজন সিদ্ধার্থ শঙ্কর। সত্যি কথা বলে, কারণ মাঝে মাঝে একটু পুরনো কাগজ ঘাঁটার অভ্যেস আমার আছে, আমার খুব ভালো লাগে পুরনো কাগজ পড়তে। তো প্রফুল্ল সেনের নামে ওনাদের দল কি কুৎসিত আলোচনা করেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় বেচারি একটি বাথরুম সারিয়েছিলেন, সে বাথরুম সারানোর নাম করে ওনাদের নেতারা যা গালিগালাজ করেছিলেন, আজকে হয়তো ওনারা খুশি হলেন। ওই জন্য সমীবাবুকে ধন্যবাদ, কারণ তিনি বলেছেন যে আত্মার শান্তি, জানি না শান্তি এমনি পেয়েছে না, ওনাদের আমি আত্মাটাই বিশ্বাস করি না, কিন্তু ওনাদের প্রতি বোধে পাপের প্রায়শ্চিত্ত কিছুটা আজকে উনি করলেন, ওনার দলের পক্ষ থেকে জানি না, ওনার দলের পক্ষ থেকে শান্তিতে থাকলো কিনা আমার জানার দরকার নেই, অন্তত আপনি আপনার দলের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করলেন। এই এন্টায়ার এই সারদা নিয়ে আমার একটা বসে আছে, আমার দুটো জিনিস মনে পড়ে যাচ্ছে। 90-এর দশকে একবার, কাগজের নামই বলতে পারি, বর্তমান কাগজ সম্পর্কে জ্যোতি বসু কিছু মন্তব্য করেছিলেন, তখন বরুণ সেনগুপ্ত তো বেশি, এবং তিনি জ্যোতি বসু সম্পর্কে পাল্টা চালিয়েছিলেন সেই কাগজে। আমার মনে আছে আমি হাওড়ার একটা কলেজে পড়াতাম, আমাকে হাওড়া স্টেশন হয়ে যেতে হতো, বর্তমান কাগজ 10 টাকা করে বিক্রি হতো ওই সময়, 10 টাকা করে বর্তমান কাগজ, কারণ প্রত্যেক দিন ওই 10 টাকা করে বেরোতো, যেটা রাম জেঠমালানি একবার রাজীব গান্ধীর বিরুদ্ধে করেছেন। রাজীব গান্ধী বলেছিলেন যে সব কুকুরের সব গেউগেউয়ের উত্তর আমি দিতে পারবো না রাম জেঠমালানি সম্পর্কে। উনি বললেন কুকুর চোরকে দেখেই ঘেউ ঘেউ করে, এবার আপনাকে আমি কিছু প্রশ্ন করব। উনি দিনের পর দিন প্রশ্ন করলেন এবং প্র্যাকটিক্যালি রাজীব গান্ধীর গদিটা টলিয়ে দিয়েছিলেন। বরুণ সেনগুপ্ত জ্যোতি বসুর গদি টলাতে পারেননি, কিন্তু সেই সময় বেশ কিছু হইচই হয়েছিল। এখন যে অবস্থাটা হচ্ছে, গদি টলবে কেন বলতে পারবো না, কিন্তু রাজনৈতিক জগৎ অবশ্যই একটু উত্তাল হয়েছে এটা নিয়ে। ওই একই কাগজ কিন্তু মমতার বিরুদ্ধে না, এখন সেই কাগজটা স্ট্যান্ড সকলেই বদল করে, কাগজও করে এটা বদলে আপনি যদি তাই বলেন, তাহলে তো মিডিয়ার একটা বড় রোল হচ্ছে সাধারণ মানুষের পাশে, এবং সেই যখন প্রতিষ্ঠান বা সরকারের সঙ্গে চলে যায়, তাহলে সরকারের অত্যাচারের খবর, সরকারের বিরুদ্ধে খবর কে ছাপবে? দুর্নীতি মিডিয়ার কাজ, কিন্তু মিডিয়ার কাজ, কাজের অন্যতম, সেইটা আমার মনে হচ্ছে। আর
একটা আমার একটু দ্বন্দ্ব লাগছে যে আপনারা প্রত্যেকটা আলোচনায়, আচ্ছা আলোচনা ঠিকই আছে, আলোচনা করতেই পারেন, কিন্তু রেফার করছেন কুণাল ঘোষকে। তখন আমি এমনি ব্যক্তিগতভাবে সামান্য হলেও চিনতাম ভদ্রলোককে, দেখেছি প্রতিদিন বা এই অফিসে খুব দাপটের সঙ্গে ভদ্রলোক কাজ করতো। আজকের পরিণতি খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি তৃণমূল অফিসে যাইনি বলতে পারবো না, কিন্তু যে চ্যানেলে বা খবর কাগজে আমি দেখি খুব দাপটে কাজ করছে। সেটা আপনি গেছেন, আপনি হয়তো জানেন, আমি দেখিনি। আমরা টিভিতে দেখেছি, আমি দেখেছি খুব দাপটের সঙ্গে, বাড়িতে দেখেছি। সঙ্গে জোট ছিল এবং উনি দিল্লিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালের উল্টো দিকে থাকতেন, তখন আমি ওর ফ্ল্যাটে একবার আমি দেখা করতে গেছিলাম এবং দরজা খুলে দিয়েছিলেন, গেঞ্জি এবং পাজামা পরে এসে কুণাল ঘোষ আমাদের বসতে বলেছিলেন। বসে বাঁদিকে একটা মুখ্যমন্ত্রীর একটা ওই ফ্ল্যাটগুলো একটা বাঁদিকে একটা ঘর থাকে, ছোট ঘর থাকে, তারপরে ওখানে উনি ঢুকে গেলেন। তারপরে মমতা ছিলেন না, আমরা 21শে জুলাই উনি দিল্লিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালের উল্টো দিকে থাকতেন, তখন আমি ওর ফ্ল্যাটে একবার আমি দেখা করতে গেছিলাম এবং দরজা খুলে দিয়েছিলেন, গেঞ্জি এবং পাজামা পরে এসে কুণাল ঘোষ আমাদের বসতে বলেছিলেন। বসে বাঁদিকে একটা মুখ্যমন্ত্রীর একটা ওই ফ্ল্যাটগুলো একটা বাঁদিকে একটা ঘর থাকে, ছোট ঘর থাকে, তারপরে ওখানে উনি ঢুকে গেলেন। তারপরে মমতা ছিলেন না, আমরা 21শে জুলাই একসময় কিন্তু 21শে জুলাইয়ের শহীদ দিবসের যে সবথেকে বড় প্রোগ্রাম তৃণমূলের, হঠাৎই তার একটা মিটিওরিক রাইজ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আর একজন ওনার একটা মিটিওরিক রাইজ হয়েছিল। তার কারণ বলেন, এক মিনিট, একটা জাস্ট প্রশ্ন, এটা কি অদ্ভুত সমাপতন যে 21শে জুলাই কন্ডাক্ট করে তার পরিণতি এরকম হয়? যাই হোক, তো মিটিওরিক রাইজ হয়েছিল। আসলে এটা হয় কি, কুণাল ঘোষ তিনি কি করেছেন কি না করেছেন সেটা অন্য বিষয়, তিনি যদি অন্যায় করে থাকেন তিনি তার সাজা পাবেন, কিন্তু তার এই যে বোধোদয়, হঠাৎ তিনি একের পর এক বোমা ফাটাতে শুরু করলেন এবং মিডিয়া সেটা নিয়ে হইচই করতে শুরু করলো। না, আমার একটা এখানে স্পেসিফিক বক্তব্য আছে যে কুণাল ঘোষ কি নিজে সাধু পুরুষ? তিনি একের পর এক মন্তব্য করছেন। এই মন্তব্যগুলো এইগুলো আগে মনে ছিল না, মনে ছিল না, আজকে বলছেন এটা কি এরকম যে আমি ডুবছি সবাইকে ডোবাবো? এটা কি ঠিক বলেছে? এগুলো মনে ছিল না, এইটা আমার বক্তব্য। বিয়নৌকিতে একটা কথা ঠিক বলেছে, চোরে চোরে মাসতুদ হয় না, সেটা হচ্ছে হলফনামা দিন, চোর কাউকে এরকম বলা যায় না, প্রমাণ না হলে। যখন দিলেন এই কুণাল, এই সুদীপ্ত, আহা কি আনন্দ বাতাসে, শীত যা বলছে ঠিক আছে, কারণ মামলাটা আমি পরিচালনা করেছিলাম। প্রশ্নটা হচ্ছে, আমি বিমলদাকে একটা কথা বলি যে উনি দাঁড়িয়ে মে মাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি চোর, কুণাল চোর, বহুল চর্চিত। এমন কি ঘটনা ঘটলো 15 দিনের মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রশাসন কি এমন খবর পেলেন যে কুণালকে গ্রেপ্তার করা হলো? সেটাকে অপশান এ সোমেন মিত্রের সঙ্গে রক্তদান শিবিরে গেছে দিদির বিরাট ভজন হলো, না অন্য কোনো তথ্য ছিল? কুণাল ঘোষ অ্যারেস্টেড হয়েছেন। না, আমার শুধু বলার একটাই আপনাকে বিমল বাবু, আপনি এটা মানবেন যে ধরুন যতক্ষণ না, সেদিন দেখলাম রাজ্যের এক মন্ত্রীও একেবারে অপরাধী বলে দিলেন। আমি বলছি না, অপরাধী যতক্ষণ না, আমি সেটাই বলছি যে আপনি সাধু পুরুষ বলে প্রশ্নটা তুললেন। আমার বক্তব্য খুব পরিষ্কার। এই মুহূর্তে আপনারা দেখতেও পাবেন যে কতটা ঘনিষ্ঠ ছিলেন মুখ্যমন্ত্রীর কুণাল ঘোষ। একাধিক ফুটে যাচ্ছে, একাধিক মুখ্যমন্ত্রীর বক্তব্য আছে। কুণাল ঘোষ আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক, নির্ভীক, সাহসী এবং সংবাদ জগৎ থেকেই তাকে আমরা রাজ্যসভার সাংসদ হিসেবে আমাদের দলের পক্ষ থেকে মনোনীত করাতে আমরা গর্বিত বোধ করেছি। আমরা যে টিকিটগুলো দিলাম এবং আমার মনে হয় এরা খুব ভালো রোল প্লে করবে, বিকজ দে নো দ্য পালস অফ দ্য পিপল, এবং দীর্ঘদিন তারা সংবাদ মাধ্যমে আছেন। আমার একজন হচ্ছে বাংলা কাগজের কুণাল, দীর্ঘদিন ধরে অনেক সংবাদ মাধ্যমের সাথে ছোট্টবেলা থেকে যুক্ত আছেন। গুড় করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়,
মুরগিরা সব হাতে কোমর বেঁধে আমি বলছি যে যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত ততক্ষণ তিনি নিশ্চয়ই অভিযুক্ত, যার ফলে আমরা এদের কাউকে আপনি রজত মজুমদারকে অপরাধী বলতে পারেন না। অবশ্যই না, আমি সেটাই না, পুলিশ তদন্তের সাথে অ্যারেস্ট করতেই পারে, প্রাথমিকভাবে অপরাধী বলতে পারে, অ্যারেস্ট অ্যাকিউজড, সেটা আপনি আইনি ভাষায়, কিন্তু আমি অভিযুক্ত, আপনার অ্যাকিউজ কথাটা বাংলা হচ্ছে অভিযুক্ত, কনভিক্টেড হলে অপরাধী হন তিনি, প্রাথমিকভাবে অপরাধী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুষ্ঠানে অতিথি হয়েছেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে অভিযোগ করছিলেন অরুণাভ ঘোষ যে একই ফ্রেমে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সারদার লোগো, এই সেই ফ্রেম। সরি বিহারবাবু, আপনি না, যেটা বলছিলাম যে কুণাল ঘোষের বক্তব্য নিশ্চয়ই গুরুত্ব দেবেন, কিন্তু আমার মনে হয় বেদবাক্য না ধরাটা ভালো। অবশ্যই, যে জন্য আমি বারবার, আপনি এই অনুষ্ঠানে রিপিট দেখলে দেখবেন যে একেবারে পরিষ্কার আমি বলেছি যে এটা কুণাল ঘোষের ভাষা, একদম এইটা বলে তারপর এটা বেদবাক্য না ধরাই ভালো। বেদবাক্য না, তিনি নিজে যখন ধরা পড়েছেন এবার তিনি চাইছেন যত পারবো খুলে যাব, তো এতদিন এই অন্যায়গুলো তার মাথায় ছিল না, উনি আগে বলতে পারেননি। আমি বলি বিমল বাবু, একটা কথা আমি বলি, কুণাল ঘোষকে কোন রকমেই সাধু পুরুষ বলা যায় না। কুণাল ঘোষের চরিত্র খুব পরিষ্কার, জলের মতন বাইরে ফুটে উঠেছে। প্রশ্নটা তা নয়, যে কোনো অপরাধীর অপরাধ সাব্যস্ত করতে গেলে যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, এমনকি আদালতের আগে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন একজন অপরাধীর বিরুদ্ধে প্রমাণ কোথা থেকে পায়? তার অর্ধেক প্রমাণ তো অন্য অপরাধীর থেকে পায়, তাদের সাক্ষাৎকার থেকে পায়। তাহলে কুণাল ঘোষের নিজের চরিত্রটা এ ব্যাপারে কিভাবে প্রাসঙ্গিক? কুণাল ঘোষ নরকের কীট হতে পারে, কিন্তু তার কথাটাকে ভাবতে হবে। না, ঠিকই, তার কথাটা ঠিক কি পুলিশ তার মাধ্যমেই হয়তো অন্য অপরাধীর কাছে পৌঁছানো দরকার, কিন্তু আমরা যেন কোথাও মিডিয়া ট্রায়ালটা আগে করে ফেলি, আগে নয়। কিন্তু আমি বলছি যে ধরুন আমি বলছি যে কুণাল ডেলোর মিটিং এর কথা যখন কুণাল ঘোষ বলছে, কেন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে না যে এরকম কোনো চিঠিতে ভুল লেখা হয়েছে, এরকম কোনো মিটিং হয়? সেই একটা বিবৃতিও তো পেলাম না যে ডেলোর মিটিং এর কথা মিথ্যে। তৃণমূল কেন দেয়নি বলতে পারবো না, আমি প্রশ্নটা তুললাম। ঠিকই, সে বিবৃতি দিতেই পারে, আবার চুপচাপও থাকতে পারে। একটা কথা বিয়নবাবু, আপনি একটা কথা বলবেন যে সারদা পরিচালিত বিভিন্ন কোম্পানি দাক্ষিণ্য এই সরকারের লোকজন নিয়েছে কি নেয়নি, জঙ্গলমহল থেকে শুরু করে সর্বত্র, এটা কিন্তু চার্জশিট হবে, সাজা যেটা তা নয়, এটা প্রমাণিত সত্য, কোট আনকোট যেটা সাংবাদিকরা বলে, রাজনীতি করতে গেছে লুকোবার কি আছে, সবাই দেখছে। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আমি আপনার দুজনের কাছে আসবো, কিন্তু একটা বিমলবাবু একটা বলেছিলেন যে এইটা হচ্ছে গ্রেফতারের পরে, সুতরাং গ্রেফতারের পরে তিনি কি বললেন, তিনি স্বাভাবিকভাবেই চাইবেন অনেক লোককে একই সঙ্গে ফাঁসিয়ে দিতে। কিন্তু আসুন আমরা দেখে নিই যে এই রজত মজুমদার এবং তার ভূমিকা গ্রেফতারের আগে কুণাল ঘোষ সেই নিয়ে কি বলেছিলেন, দেখুন। রজত মজুমদার, প্রাক্তন আইপিএস, এক্স ডিজি, এডিজি। রজত মজুমদার, আমরা তো জানতাম একসময় তিনিও মালিক, সুদীপ্ত সেনের অভিন্ন হৃদয় অভিভাবক, এবং কার্যত শেষ কথা বলেই মনে হতো। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস মুকুল রায়ের ঘনিষ্ঠ, আমাদের পার্টির নেতাদের বন্ধু এবং নিজেও পার্টির সমস্তভাবেই কাজকর্ম করতেন। এই যে বলা হয় যে লাস ভেগাসে কয়েক কোটি টাকা দিয়ে সারদা স্পন্সর করেছে এবং সেখানে আমি গিয়েছিলাম, আমি যাইনি। তার কনভেনার ছিলেন রজত মজুমদার, তিনি তখন সারদায় চাকরি করতেন। দেখুন, আমি একজন সাংবাদিক হিসাবে সারদায় মিডিয়া সেকশনে চাকরি করতে যাওয়া, চ্যানেল করা, কাগজ করা আমার প্রফেশনে, কিন্তু একজন এক্স এডিজি আইপিএস তিনি কি করে সারদায় এলেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তিনি লাস ভেগাসের কনভেনার ছিলেন, তিনি গিয়েছিলেন। ফলে রজত মজুমদার সারদার একটা বিরাট জায়গা জুড়ে থাকতেন। পরবর্তীকালে তিনি ইস্তফা দিলেও সুদীপ্ত সেনের সঙ্গে শেষ দিন পর্যন্ত খুব ভালো সম্পর্ক ছিল। এখানে আমার প্রশ্ন, যদি ইস্তফা দেন রজত মজুমদার, কেন ইস্তফা দিয়েছিলেন? ইস্তফা দেওয়ার পরও তাহলে সুসম্পর্ক কিভাবে রইল? আর যদি তিনি অন্য কিছু স্মেল করে ইস্তফা দিয়ে থাকেন, তাহলে সেটা পার্টিকে বা সরকারকে বা পুলিশকে জানালেন না কেন? তিনি তো নিজে পুলিশ। রজত মজুমদার তো মাদার বিজনেসটার সঙ্গে ছিলেন। তিনি যদি খারাপ কিছু মনে করে থাকেন, তাহলে সেটা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাননি কেন? কেন কাটতে দিয়েছেন? একেবারে শেষ দিকে
সুদীপ্ত সেন এবছর এপ্রিল মাসে, রজত মজুমদার শেষ ব্যক্তি সম্ভবত যিনি সুদীপ্ত সেনের সঙ্গে দেখা করেছিলেন যেদিনকে তিনি সিবিআইকে চিঠিটি লিখেন তার ঠিক আগে। কি কথা হয়েছিল সুদীপ্ত সেনের সঙ্গে, শেষ মিটিংটা রজত মজুমদারের সঙ্গে হয়েছিল কিনা, তারপরে এমন একটা অন্তর্ধানে গেলেন সুদীপ্ত সেন, সবাই বলল উনি ফেরার। কলকাতার 3টে মোবাইলে সিম কার্ড অন করে রেখে কেউ ফেরার হয় আমি বিশ্বাস করি না। ফলে কাদের কথায় সুদীপ্ত সেন চিঠি লিখলেন, কেন এই অন্তর্ধান রহস্যের নাটক, আমার মনে হয় এটা সুদীপ্ত সেন গোটা বিষয়টা। যদি রজত মজুমদারের কিছু জানা থাকে, রজত মজুমদার যদি মনে করেন তদন্তকারীদের সহযোগিতা করতে পারেন। I strongly believe this is the fact that if Mukul Rai wants, the investigation will be more easy to the investigating officers. 1. Rajat Majumdar is the man of Mukul Rai. 2. Mukul Rai has a good contact with KD Singh and others and who know the story. 3. First week of April 2013 আমি মিস্টার সেনকে অনুরোধ করেছিলাম, আমি রিজাইন করার পরেও, যে সব কর্মীরা সহকর্মীরা কান্নাকাটি করছে, আপনি বন্ধ করছেন, আপনি সরকারকে বলুন কি প্রবলেম, আপনার কি সমস্যা হয়েছে। তখন নিজাম প্যালেসে মুকুল রায়ের সঙ্গে একটা বৈঠকের ব্যবস্থা হয়, সেখানে আমি ছিলাম, সুদীপ্ত সেন আসেন, মুকুল রায় ছিলেন, রজত মজুমদার ছিলেন। সুদীপ্ত সেন একটা অ্যাবনর্মাল আচরণ করেন যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। ফলে আমি বুঝলাম না এটা কি হলো। তখন মুকুল রায় বললেন ঠিক আছে উনি যান, এইভাবে ওই রজতদা গিয়ে কালকে কথা বলে নেবেন। ফলে ওই মিটিং, তারপরে পরের দিন রজত মজুমদারের যাওয়ার কথা ছিল, অর্থাৎ তারপরে কি কথা হয়েছে রজত মজুমদারের সঙ্গে সুদীপ্ত সেনের, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। মুকুল রায় যদি চান হেল্প করতে পারেন। আমি মইদুলের কাছে আসব। মইদুল, একেবারে পরিষ্কার যে সিবিআইয়ের পাওয়া তথ্য অনুযায়ী স্বাধীন পশ্চিমবঙ্গের এর থেকে বড় স্ক্যাম কখনো হয়নি। আমি এখানে দর্শকদের একটু জানিয়ে দেব যে ইতিমধ্যেই যাদের নাম কুণাল ঘোষ করেছেন তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং আমরা ব্যর্থ হয়েছি। অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কথা আমরা বলছি। মইদুল বাবু, যে এরপরে রাজনৈতিকে কতটা বড় ধাক্কা এটা পশ্চিমবঙ্গের, আমি ব্রডার পার্সপেক্টিভ দিয়ে দেখছি যে বঙ্গ রাজনীতিতে কত বড় ধাক্কাই অভূতপূর্ব আর্থিক কেলেঙ্কারি। হ্যাঁ, মানে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটার একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে, প্রোভাইডেড দ্যাট সেখানে একটা কেভিয়েট আছে। সেটা হচ্ছে যে এখানে বিরোধীরা যারা, তারা যদি খুব ভালোভাবে একটা লড়াই আন্দোলন করে এই ইস্যুতে নিয়ে, তাহলে তার একটা রাজনৈতিক একটা প্রভাব মানুষের মধ্যে পড়বে। মানুষ স্পেসিফিক্যালি জানতে চাইছি, বড় আন্দোলন মানে কি, পথসভা, জনসভা, না রাস্তায় নামা? রাস্তায় নামারই আন্দোলন। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়েরও যদি রাজনৈতিক কেরিয়ারটা আপনি যদি দেখেন, একেবারে আপনি কল্পনা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের বিরোধী নেত্রী, আমার সন্দেহ আছে এরপরে বামফ্রন্ট সরকার কতদিন চলতে পারে। একদমই এটা যদি বামফ্রন্ট সরকার, এবং আপনি যদি সেটা যদি দেখেন যে আজকের যে মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সিঙ্গুর নন্দীগ্রাম, রিজওয়ানুর রহমান কাণ্ড, সেটা তো একটা অফকোর্স একটা বড় আন্দোলন করেছেন। কিন্তু 1990-এর দশক থেকেও আপনি যদি দেখেন এক ধরনের লড়াকু নেত্রী, এক ধরনের আন্দোলনমুখী একটা নেত্রী, এইরকম একটা জায়গা থেকে তিনি কিন্তু উঠে এসছেন। এবং সেটা কিন্তু উনি উঠে এসছেন, আপনি যদি 80s-এ ওনার যদি উনি একটা মাত্র মানে ক্রেডিবিলিটি উনি হারিয়েছিলেন, সেটা হচ্ছে ওনার পিএইচডি ডিগ্রিটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। হয়তো উনি মধ্যবিত্তের কাছে ভালো হতে চেয়েছিলেন, কিন্তু যাই হোক সেই ক্রেডিবিলিটি চলে গেল। জ্যোতিবাবু বারবারই উনি বলতেন যে উনি তো মিথ্যেবাদী, কিন্তু সেই ক্রেডিবিলিটিটা কিন্তু উনি আবার চ্যাম্পিয়ন করলেন যখন উনি 90-এর দশক থেকে আবার যখন মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে উনি যখন সরকার বিরোধী আন্দোলনে গেলেন, এবং সেই আন্দোলনটা পিকে পৌঁছলো আপনার সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন, এবং তারপর রিজওয়ানুর রহমান কাণ্ডের ওপর সেই বিষয় সংক্রান্ত যে আন্দোলন, সেই আন্দোলনকে নিয়ে ওনার পিকে পৌঁছলো। এখন কিন্তু ওনার এই যে ক্রেডিবিলিটি, উনি মানে বিশ্বাসযোগ্যতা ওনার যে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সাধারণ মানুষের কাছে, যেখানে সাধারণ মানুষ ওনার সঙ্গে আইডেন্টিফাই করেন, উনি যেভাবে কথা বলেন, খুব অবলীলাক্রমে, খুব সাধারণভাবে যেভাবে কথা বলেন, যেরকম একটা সাধারণ উনি পোশাক পরিচ্ছদ পরে যেভাবে চলাফেরা করেন, সেই বিশ্বাসযোগ্যতা কোথাও একটা এখন কিন্তু চিড় ধরছে। সেই চিটটা এই জন্যই ধরছে কারণ আপনারা গত প্রতিপক্ষতে অনুষ্ঠান আমি টিভিতে দেখছিলাম, আপনারা দেখাচ্ছেন যে, এবং তারপরে সংবাদপত্র আমি পড়েছি যে উনি রেলমন্ত্রী থাকাকালীন
সারদা সঙ্গে রেলের একটা চুক্তি হয়েছে, আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়েজ এবং সারদা, এবং এটা কিন্তু 2010 সালে হয়েছে। উনি 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরে দীনেশ ত্রিবেদী এবং পরবর্তীকালে মুকুল রায় রেলমন্ত্রী হয়েছিল। তাহলে সারদা সম্পর্কে উনি জানেন না, যেটা উনি 2013 সালে এপ্রিল মাসে বলছেন যে পয়লা বৈশাখের সময় আমি ব্যাপারটা জানতে পারলাম। এই ব্যাপারটা তো তাহলে তো একটা কোথাও না কোথাও ঠিক ঠেকছে না, এবং মুখ্যমন্ত্রী অবস্থায় ওনাকে তো একটা বিবৃতি দেওয়া উচিত যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, তাহলে সারদার সঙ্গে আদৌ রেলের চুক্তি হয়েছিল কি? আপনি বলছেন যেখানে মুকুল রায় অবধি বলেছেন যে এটা তার আমলে হয়নি, ফলে ওনার তো একটা মানে শি মাস্ট কাম ক্লিন যে এই ব্যাপারটা তাহলে কি ঘটনা ঘটে, এতগুলো মানুষ হচ্ছে এর সঙ্গে যুক্ত। আমার আরেকটা সব থেকে মানে খুব দুঃখ লাগলো, যেটা হচ্ছে রজতবাবু এখন বলছেন যে তার বুকে ব্যথা হয়েছে এবং এই জিনিসগুলো হচ্ছে। তো ব্যথা হয়েছে কি হয়নি সেটা হয়তো ডাক্তাররা বলতে পারবেন, কিন্তু এটাও ঠিক যে উনি একটা এমন একটা চিট ফান্ডের প্রেসিডেন্ট ছিলেন, এমন একটা গ্রুপের যারা কিন্তু 17.5 লক্ষ মানুষের বুকে ব্যথা দিয়েছেন, প্রচণ্ড কষ্ট দিয়েছেন, এবং সেই 17.5 লক্ষ মানুষের ওপর আরও যারা ডিপেন্ডেন্ট ছিলেন, সেটা আপনি 3 দিয়ে কি 4 দিয়ে যদি গুণ করেন সেটা প্রায় 50 লক্ষর ওপরে, এবং এরকম আরও অনেক চিট ফান্ড হচ্ছে এই পশ্চিমবঙ্গে আছে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এত বড় মানে ফিনান্সিয়াল স্ক্যাম, এত বড় দুর্নীতি আগে কখনো হয়নি। এবং আগে কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল যে অন্যান্য রাজনৈতিক দলের ওপরে কেন মানে সিদ্ধার্থ শঙ্কর রায় কিংবা প্রফুল্ল সেন কিংবা বিধানচন্দ্র রায় কিংবা জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য, এদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির কেনই হচ্ছে কোনো ধরনের অভিযোগ কেন আসেনি, তার মূল কারণটাই হচ্ছে যে তৃণমূল দলের সঙ্গে এক ধরনের লুম্পেন পুঁজি এবং তার সঙ্গে নিচের তলার কর্মীরা একটা লুম্পেন প্রলেতারিয়েত, এই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে আগে হয়তো বামফ্রন্ট আমলে হচ্ছে এই ধরনের চিটফান্ড হয়েছে, কিন্তু সেখানে বামফ্রন্টের তরফ থেকে যে ধরনের অ্যাপ্রোচ ছিল, সরকারের যে অ্যাপ্রোচ ছিল, অশোক মিত্রর যে অ্যাপ্রোচ ছিল, অসীম দাশগুপ্তর যে অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচের সঙ্গে কোথাও না কোথাও আজকের সরকারের এই অ্যাপ্রোচটা একদমই মিলছে না। এবং আজকের দিনে আজকের টেলিগ্রাফ কাগজের প্রথম পাতায় একজন অত্যন্ত বরিষ্ঠ একজন সাংবাদিক টেলিগ্রাফে, আশিস চক্রবর্তী, তিনিও এই কথাটা মানে বলেছেন। এবার এই যে সারদা কাণ্ডের ব্যাপারটা আপনার আরও কীভাবে রাজনৈতিক প্রভাব পড়তে পারে, সেটা তখনই পড়তে পারে যদি আপনি, কারণ তৃণমূল ব্যাপারটা কিন্তু খুবই নেতৃকেন্দ্রিক, নেত্রীর সঙ্গে যদি সারদার যোগাযোগটা খুব পরিষ্কার হয়ে যায়, যেটা কিনা বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট বুঝছেন, কিন্তু বামফ্রন্ট সেটা এখনো পর্যন্ত তেমনভাবে হিট করছেন। আমার শুনে ভালো লাগলো যে শ্রমিকবাবু এখানে বলছেন যে তারাও একটা লড়াই আন্দোলনে যাবেন, কারণ তারা যদি আর লড়াই আন্দোলনে না যান, মানে সেটা একটা তাদের নিজস্ব একটা সার্ভাইভালের প্রশ্ন এখানে তৈরি হয়ে যায়। যে বামেদের একটা লিগ্যাসি ছিল যে তারা লড়াই আন্দোলন করে তারা পশ্চিমবঙ্গে একটা জায়গা করে নিতে পেরেছে, সরকার থেকে চলে যাওয়ার পরে তারা মোটামুটি লড়াই আন্দোলন একটু স্তীমিত হয়ে গেছে, কিছু আনুষ্ঠানিক পথসভায়। লড়াই আন্দোলনটা কি বলছো, বাসে ট্রামে আগুন দেওয়া? না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনি সরকারের বিরুদ্ধে যে ধরনের লড়াই আন্দোলন, যে আপনি ধরুন, আমি একটা খুব এক্সাম্পল দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের এতে একদম বসে গেছে, রাস্তা বন্ধ করে দিল, ডিস্ট্রাকটিভ আন্দোলন। না, আমি ডিস্ট্রাকটিভ আন্দোলনে আমি কথা বলছি না, আমি কনস্ট্রাকটিভ আন্দোলনের কথা বলছি। যে সেই কনস্ট্রাকটিভ আন্দোলনটা, সেটা এবার আপনি নবান্ন চলো হতে পারে, আপনি হচ্ছে ধর্ণা দিয়ে দিতে পারেন, আপনি ঘেরাও করতে পারেন, অনেক রকমের তার পদ্ধতি আছে, সেটা সেই রাজনৈতিক দলরা তারা ঠিক করবে এক্স্যাক্টলি কি ফর্মে সে আন্দোলন করবে। কিন্তু তারা যে সাধারণ মানুষের এই ইস্যুগুলোকে নিয়ে যে একটা সরকার বিরোধী আন্দোলন করবে, এবং সেটা যারা করবে তারাই কিন্তু পশ্চিমবঙ্গে এখানে বিরোধী শক্তি হবে। সেটা যদি বিজেপি করে তাহলে বিজেপি বিরোধী শক্তি থাকবে, আর বামফ্রন্টের সঙ্গে এখন কিন্তু বিজেপির এই জায়গা কিন্তু এক ধরনের আপনার একটা লড়াই চলছে যে এখানে বিরোধী দলটা কে হয়ে যাবে, কারণ বামফ্রন্টের নিচের তলা কর্মীরা হ্রাস পাচ্ছে, সেখানে তারা বিজেপিতে চলে যাচ্ছে, কারণ তারা সেখানে সিকিউরিটি দিতে পারছে না, আবার কোনো লড়াই আন্দোলনের ব্যাপার নেই, ফলে এই জায়গাগুলো হবে। এবং আমার যেটা ধারণা, এবারে এই দুটো উপনির্বাচনেও যদি এখানে কোনো ধরনের খুব বড় ধরনের হামলা যদি না করে, তৃণমূল যদি এখানে বুথ দখল না করে, ইটস আ ভেরি ডিফিকাল্ট ফাইট। তৃণমূল খুব খাদের কিনারা আছে অন্তত এই দুটো নির্বাচনে, কারণ আপনার যদি চৌরঙ্গী বিধানসভাটা দেখেন, সেখানে বিজেপি মাত্র 6000 ভোটে। একটা লাইন শুধু একটা লাইন অ্যাড করি, সেটা হচ্ছে
ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যাবে সেটা নিশ্চয়ই সারদার মামলা কোন দিকে গড়ায়, সত্যি শাসক দলে কেউ যুক্ত হয়ে গেলেন, মানে শীর্ষ নেতৃত্ব অব্দি যুক্ত হয়ে যাচ্ছেন কিনা সেটা আপনারা কিভাবে বলছেন? তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বলতে তো রজত মজুমদারকে বোঝায় না, আরো উপরের দিকে উঠছে কিনা সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানি না কোথায় হবে, আমি তো আগে থেকে আমি বলতে পারবো না ওরকম। সিবিআই যখন, আমি আবার বলি, সিবিআই যখন রিপোর্ট দেবে এই লোকটি এই অন্যায় করেছে, তখনই আমি এটা ধরে নেবো। তার আগে আমি মিডিয়া স্পেকুলেশনে যাব না। মিডিয়া দেখাচ্ছে ভুল, না ভুল দেখাচ্ছে বলছি না, আমি বলিনি আমি স্পেকুলেশনে যাব না। আমি এটা শেষ করিনি। এখন এটা থেকে কে ফসল তুলতে পারে, এটা হতে পারে শ্রমিক বাবুদের একটা আশা আছে, ওনারা ফসল তুলবেন। উনি বললেন যে পুজোর পরে ওনারা দেখিয়ে দেবেন আন্দোলন কাকে বলে, কিন্তু এইটার জন্য মিনিমাম যে গ্রহণযোগ্যতা থাকা দরকার ওনাদের ওইটা আগে গ্রহণ করতে হবে। হতে পারে যে এটা ওনাদের সামনে একটা সুযোগ এনে দিয়েছে আবার মাঠে নামার, কিন্তু মাঠে নামার জন্য লোক চাই, গ্রহণযোগ্যতা চাই। আমার এই মুহূর্তে কিচ্ছু নেই। সামনে দুটো উপনির্বাচনে ইলেকশনের রেজাল্টটা দেখুন, বুঝতে পারবেন। আমি দুটো কথা না, এইটা আমি মানে ইলেকশনে জিতলে চুরিটা জাস্টিফাইড আমি আপনার কাছে আসবো। এক্স্যাক্টলি আমি এই পয়েন্টে যাচ্ছি। জয়টাও গুরুত্বপূর্ণ, জয়টাও গুরুত্বপূর্ণ, মানে হিটলারও জিতেছিল, জয়টাও গুরুত্বপূর্ণ। শুধু একটাই বিমলবাবুকে বলবো, যে বিমলবাবু আপনি নিশ্চয়ই মানবেন যে ধরা যাক তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে যে বিরোধীরা প্রার্থী দিলেন চৌরঙ্গী এবং বসিরহাট, জামানত জব্দ হলো, তাতেও সারদা কেলেঙ্কারি এবং তাতে যারা যুক্ত, যারা অপরাধী, কিভাবে আপনি মানে একটা রেজাল্ট দিয়ে এই ঘটনা মুছে দেওয়া যায়? আমি চোখের জল তো মোছা যায় না। আমি কিন্তু তৃণমূলকে মুক্ত করার কথা বলছি না, আমি শ্রমিক বাবুর কথা প্রেক্ষাপটে বলছি যে আপনাদের অ্যাকসেপ্টেন্স নেই। প্রথম কথা হচ্ছে এখানে সারদা নিয়ে আলোচনা হচ্ছে, তো এটা টিপ অফ আইসবার্গ। বাকি চিটফান্ড সেখানেও তৃণমূল বেনিফিশিয়ারি, এবং আমি আপনাদের আগেও বহুবার বলেছি সেই চিটফান্ডের হোটেলে তৃণমূলের নেতাদের স্যুট আলাদা করে বুক করা আছে, তারা সেখানে সব সভা করে, তাদের চ্যানেল, তাদের সংবাদপত্র তৃণমূলের মুখপত্র হিসেবে কাজ করে। এগুলো কিছুই আসে প্রভাব বাড়ার সম্পর্ক কি? এটা তৃণমূল কার্যত লুটপাট চালাচ্ছে এই সমস্ত চিটফান্ড নয়, পঞ্জি ফান্ডগুলোকে ব্যবহার করে। এক, আর দ্বিতীয়ত এটা আমাদের সামনে সুযোগের প্রশ্ন না, প্রশ্নটা পশ্চিম বাংলার এই সাপ মুক্তি ঘটবে কিনা, এই লজ্জার থেকে পশ্চিম বাংলাকে আমরা মুক্ত করতে পারবো কিনা, যে গোটা ক্যাবিনেট আজকে এই লুটের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, গোটা ক্যাবিনেট সন্দেহের তালিকায় চলে গেছে। সর্বোচ্চ নেতৃত্ব যারা সরকার পরিচালনা করছেন শুধু কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তা না, এই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার জন্য নির্লজ্জভাবে পুলিশ প্রশাসন, সিট, আইন কানুনকে শেষ করে দিয়ে তারা ব্যবহার করেছে। ফলে আমাদের কাছে, বামপন্থীদের কাছেও প্রশ্ন হচ্ছে, পশ্চিমবাংলার এই লজ্জা কাটাবার আন্দোলনে আমরা ওই জন্যই নামছি, সাপ মুক্তির এই আন্দোলনে আমরা। আগামী 11 তারিখে আপনি দেখবেন বিরাট মিছিল আছে এই চিটফাট সাফারাসদের, বিরাট মিছিল হবে 11 তারিখে, এবং সর্বত্র অবস্থান বিক্ষোভ চলছে, এবং পুজোর আগেই আপনি দেখবেন রাস্তায় উত্তাল ঢেউ উঠবে। আর এই ঢেউ পরিমাপ করতে পারবে না এই সরকারকে, আমি বলে দিচ্ছি 14 পেরোবে কিনা সন্দেহ আছে। আমি দ্রুত একবার দেখে নেব অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, কি বলছেন তিনি। সারদা কেলেঙ্কারিতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। বিরোধীদের দাবি তৃণমূলের একটা বড় অংশই এই সারদা কেলেঙ্কারিতে জড়িত। এই পরিস্থিতিতেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অধীর চৌধুরী। তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সারদা কাণ্ডের সঙ্গে মুকুল রায়ের যোগ নিয়েও তদন্ত হওয়া দরকার। তদন্ত যেমন চলছে চলুক, কিন্তু তদন্তের অভিমুখ আরেকটা দিকেও ঘোরানো দরকার, সেটা হলো মুকুল রায়। শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, মুকুল রায়ের দিকেও এই তদন্তের অভিমুখ ঘোরানো উচিত বলে আমরা মনে করি। কারণ পর্দার আড়ালে আরেকটা ব্যক্তি যে লাভবান হয়েছে, হ্যান্ডসামলি লাভবান হয়েছে, তার নাম হচ্ছে মুকুল রায়। মমতা ব্যানার্জি আজকে চোরদের সরদারনি হয়েছে, তার পদত্যাগ করা উচিত। তৃণমূলের আসিফ খানকে ইতিমধ্যেই দুদিন ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই। এদিন আসিফের সঙ্গে মুকুল রায়ের সম্পর্কের দাবি করেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অধীর চৌধুরী। এই আসিফ খানের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায় টাকা রাখতেন, এবং আসিফ খান যখন গত ঈদ উৎসবে সেই টাকা তুলতে যায়, সেই সময় মুকুল রায়ের হস্তক্ষেপে সেই ব্যাংকের অফিসাররা
সেই টাকা তুলতে বাধা দেয় আসিফ খানকে। এ কথা আসিফ খানের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। এ বিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। সারদা কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে সিবিআই যখন প্রভাবশালীদের খুঁজছে, তখনই মুখ্যমন্ত্রীর নাম তুলে বোমা ফাটিয়েছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন, সারদা মিডিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারো কাছে পৌঁছে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে এবার দলনেত্রীর পর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অধীরের অভিযোগ শাসক দলের অস্বস্তি আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুব্রতবাবু, আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই উপনির্বাচন দুটো যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল জয় হয়, তাতেও সারদা কেলেঙ্কারির যারা সাফারার তাদের চোখের জলও মোছে না, এই কেলেঙ্কারি চাপাও পড়ে না, উল্টোটা হলো। দুটো জিনিস হচ্ছে, ধরুন গোদ্রা কাণ্ড যেটা হয়েছে, বিজেপি তো থাম্পিং ভিক্টরি যাকে বলে, তাহলে গোদ্রা কাণ্ড মানুষ ভুলে যাবে গুজরাটে। আর নির্বাচন পশ্চিমবঙ্গে যারা বলতেন বামেদের এগেনস্টে যে লক্ষ লক্ষ ভোটে জিততে কোনো জায়গায়, কেশপুর, কখনো গড়বেতা, কখনো বলাগড়, কখনো হুগলির গোঘাট, এরকম অভিযোগ আসতো। আর সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট চুরি করেছে, উত্তর চব্বিশ পরগনার এক লিডারের বাড়িতে মিটিং হয়েছে, বলবেন আমি জানি কি করে, তার ডান হাত যিনি আছেন তিনি একটি ব্যাংক সংক্রান্ত মামলায় আমার মক্কেল। মানে সোজা কথা হচ্ছে রিগিং করা হবে। আপনি সন্দেহ করছেন যে এখানে অবাধ নির্বাচন হবে না, রিগিং করা হবে বসিরহাটে পরিকল্পনা করে। ধরুন আমাদের জনপ্রিয়তা এত ভালো, দাদা দিদিরা এত ভালো কাজ করছে, সমস্ত লিডাররা বসিরহাটে মাটি কামড়ে পড়ে আছে। যাওয়াটা আমি অন্যায় বলছি না, কেন চৌরঙ্গি এবং বসিরহাট এই জামানত বাজেয়াপ্তের কথা বলছেন না, তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে যদি নিরপেক্ষভাবে নির্বাচন হয়। এবং অতীতে লোকসভা নির্বাচন, না এটা তো স্পেকুলেশন, কিন্তু আমি বলছি সারদা কেলেঙ্কারি নির্বাচনের রায়টাকে মেলানো অত্যন্ত মানে হবে না এই কারণে যে সুপ্রিম কোর্ট, এক মিনিট রৌনবদা, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই তদন্ত হচ্ছে। মনে রাখবেন, কোনো কেন্দ্রীয় সরকার না, আপনাদের পার্টি না, বিজেপি পার্টি, তারা নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে নিরবিচ্ছিন্ন দুর্নীতি, বৃহৎ ষড়যন্ত্র, তাই সিবিআই এটা তদন্ত করছে, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে পলেস্তারা খসে গেছে। আমার মনে হয় না যারা রাস্তায় বলতেন সততার প্রতীককে ভোট দিন, তারা আবেগ নিয়ে আর মিছিলে যাবে। এক মিনিট, আরেকটা জিনিস, অনেক অ্যান্টি সোশ্যাল তো জিতেছে সারা ভারতবর্ষের ইলেকশনে, তাতে কি অ্যান্টি সোশ্যাল তাদের অ্যাকশনগুলো রাইট হয়ে গেল? আজকে যদি কংগ্রেস যেতেও বা তৃণমূল যেতেও, সারদার এই কেলেঙ্কারিটা কি বন্ধ হয়ে গেল? যে লোকটার টাকা চলে গেছে সে চলে গেল। তো ইলেকশনে জেতা হারার উপর কিন্তু ক্রিমিনালিটিটা নির্ভর করে না, ক্রিমিনালরাও জেতে, কিন্তু তার ক্রিমিনালিটি ইকুয়েট করাই দুর্ভাগ্যজনক। টাকাটা ফিরবে কি? আমার সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষে আরেকবার ধন্যবাদ দেব তাদের যাদের দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, যারা একেবারে নিয়ম করে, এত পরিশ্রম করে, প্রত্যেকটা একেবারে স্ট্রিট কর্নার থেকে জনসভায় এই প্রতিপক্ষ অনুষ্ঠানের নাম করে গালিগালাজ করে বিপুল পাবলিসিটি আমাদের দিচ্ছেন, মানুষকে আরও আগ্রহী করছেন এই অনুষ্ঠান দেখাতে। তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের নিশ্চিত করছেন, আত্মবিশ্বাসী করছেন যে সাংবাদিকতার আমাদের পথ সঠিক আছে। আপনাদের কথা দিচ্ছি সমস্ত দর্শকদেরও যে সারদা কেলেঙ্কারি এবং অন্যান্য সমস্ত খবর সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরবো সংবাদ মাধ্যমের আদর্শ কাজ, যেটা আমাদের স্বধর্ম। সঙ্গে থাকবেন।